আপনাকে সেরোগেসিস মাধ্যমে আমাদের অফিসের ফারহান আদ্রব স্যারের বাচ্চার মা হতে হবে। 9 মাস পর ওনার বাচ্চা উনি নিয়ে যাবে। বিনিময়ে 20 লাখ টাকা দেওয়া হবে আপনাকে, বলল ম্যানেজার। মন হতভম্ব। অফিসে এসে এমন কিছু শুনতে হবে তাও ভাবতেই পারছে না। কি বলছে এটা ম্যানেজার সাহেব? আর স্যার, উনিও বা কেমন? এতদিন এই অফিসে কাজ করে তো এমন মনে হয়নি বসকে। উনি যথেষ্ট ভালো একটা মানুষ, যথেষ্ট সুদর্শনও বটে। আর ওনার বাচ্চার প্রয়োজন হলে বিয়েও তো করতে পারে। শুধু শুধু আমায় কেন টানছে এর ভেতর? হ্যাঁ, আমি এতিম, টাকার প্রয়োজন আমার, তাই বলে এইভাবে টাকার লোভী তো না। এমন প্রস্তাব দেওয়ার মানেটা কি? মন দাঁড়িয়ে থাকার ব্যালেন্সটা ঠিক রাখতে পারল না। পড়ে যেতে নিলেই ম্যানেজার ধরে ফেলে। আমি ঠিক থাকতে পারছি না এটা শুনে। ম্যানেজারকে আমি বাবার মতো দেখতাম, আর উনিও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আর আজ এই বিশ্বাসটা উনি ভেঙে দিয়েছেন। এতদিন যে সম্মানের সাথে বসকে দেখতাম, সেই বসের প্রতি একরাশ ঘৃণা এসে জমল, সাথে ম্যানেজারের প্রতিও। আমি নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ম্যানেজারকে বললাম, এসবের মানে কি? আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি মা। আর তোমার বসকেও নিজের ছেলের মতো ভালোবাসি। ওকে ছোট থেকেই দেখে আসছি, অনেক রাগী আর বদমেজাজি। যেটা বলবে ওটা যেমন করেই হোক করেই ছাড়বে। আর যথেষ্ট ভদ্র। নিঃসন্দেহে ও অনেক বুদ্ধিমানও। অফিসের অনেক শত্রুকে কিভাবে এক হাতে হ্যান্ডেল করত, সবাইকে শ্রদ্ধাও করে অনেক। কিন্তু ওর হঠাৎ এই সিদ্ধান্তকে আমি মানতে পারছি না। এটা অন্যায়। ও আমার কোনো কথাই ফেলে না, কিন্তু এই কথাটা কোনো প্রতি উত্তর আমি করতে পারছি না। সেই সাধ্য যে আমার নেই মা। তোমার ডিটেলস সব অফিসে আছে। তোমার টাকার দরকার আর ওর বাচ্চার দরকার। আমি বলবো কি, রাজি হয়ে যাওয়াই ভালো। এবার বাকিটা তোমার ইচ্ছা মা। বলল ম্যানেজার আঙ্কেল। আমার কান ঝাঝা করে উঠল। আমি সাথে সাথে বেরিয়ে আসলাম ওই অফিস থেকে। করবো না আর চাকরি। কালই রেজিগনেশন লেটার দিয়ে চলে আসবো ওই অফিস থেকে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এসব। কিন্তু এই চাকরিটা যে আমার একমাত্র সম্বল ছিল। এত কম পড়ায় কেউ এই চাকরি দেয় না। এই একটা মাত্র এত বড় অফিসে চাকরিটা পেলাম আমি। কি ভেবে দিয়েছে সেটাও আমি জানি না। ওই অফিসে সব উচ্চশিক্ষিত লোক, তা ওনাদের কথার ধরনেই বোঝা যায়। আমাকে দিয়েছিল প্রিন্টারের কাজ, কারণ এই একটা কাজই তুলনামূলক সহজ ছিল। আর তেমন পড়া নিয়েও না। তবুও সন্তুষ্ট ছিলাম এই চাকরি নিয়ে। কিন্তু এখন কিভাবে চলবো আমি? ফারহান আদ্রাফ আমার অফিসের স্যার। দেখতে শুনতে ভীষণ ভালো, সুদর্শনও বটে, সবার সাথেই ভালো আচরণ করেন। বয়স 26-27 হবে। ওনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবার অফিসেই বসেছিলেন পড়ালেখার পাশাপাশি। সেই থেকেই এত বড় বিজনেসটা উনিই সামলেছেন। আস্তে আস্তে এই 4 বছরে অনেক বড় করে ফেলেছেন এই বিজনেসটা। অনেক বুদ্ধিমানও বটে। এই 4 বছরে ওনাকে যারাই দেখে আসছেন, ওনারাই বলে খারাপ কোনো কিছু রেকর্ড ওনার এই চরিত্রে নেই। কিন্তু আজকে এটা কি হলো? উনি বিয়ে করবে বললেই অনেক মেয়ে হাজির হবে, তা অফিসের মেয়েদের দিকে তাকিয়ে বুঝেছিলাম আমি। তবে শুনেছি উনি মেয়ে জাতিকে নাকি বিশ্বাস করেন না, কোনো এক কারণে ছোট থেকে, এমনকি ঘৃণাও করেন অনেক। কিন্তু তাই বলে আমার জীবন কেন জড়াতে চাচ্ছেন উনি? আমি মন, আমার বাবা মাকে এটাও জানি না আমি। আমি বড় হয়েছি অনাথ আশ্রমে। ওখান থেকে ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবে ওখানে নিয়ম অনুসারে 18 বছর পার হওয়ার পরই আমারও বের হয়ে যেতে হলো ওখান থেকে। 4 মাস আগেই আমার 18 বছর পূর্ণ হয়েছিল। ওখান থেকে বেরিয়ে কই যাব ভাবতে ভাবতে মেয়েদের একটা ম্যাচে উঠেছিলাম আমি। ম্যাচে ওঠার আগে কিছু অগ্রিম টাকা দিতে হয়, কিন্তু আমার ওই অল্প টাকাটাও ছিল না। অনেক কষ্ট করে ম্যাচে থাকার সুযোগ পেয়েছিলাম আমি। বলেছিলাম আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য, তারপর লেগে গেলাম টিউশন অথবা কোনো ধরনের চাকরির খোঁজে। কিন্তু এই শহরে টিচারের অভাব নেই, তাই এত অল্প পড়াতে টিউশন পাচ্ছিলাম না আমি। অনেক খোঁজার পর ম্যাচের আমার পাশের বেডের মিম এই চাকরিটার খোঁজ দিয়েছিল আমায়। এদিকে ম্যাচের অনেক টাকা বাকি রয়ে গিয়েছিল শেষবারের মতো। উনি আমাকে 1 মাসের টাইম দিয়েছিল। আবার এদিকে অ্যাডমিশন টেস্ট আর অনার্সে ভর্তির তারিখের শেষ তারিখও চলে এসেছে। আর এদিকে আমি টাকাও জোগাড় করতে পারছিলাম না। কি করব ভেবে পাচ্ছি না। কিন্তু এখন এই চাকরিটাও যদি ছেড়ে দিতে হয়, কই যাব আমি? এসব ভাবতে ভাবতে একসময় চোখগুলো ঝাপসা হয়ে আসলো, আমার পেট গুলিয়ে আসছে। সকালে তেমন কিছুই পড়েনি পেটে খুশিতে।
কারণ আজকে চাকরির 1 মাস পূর্ণ হয়েছে আর বেতন দেওয়ার দিন ছিল আজকে। এই বেতন দিয়ে অনেক কিছু করব ভেবে রেখেছিলাম আমি। আর কি কি করব এটার হিসেবও করে রেখেছিলাম, কিন্তু অফিসে গিয়ে এমন একটা কথা শুনতে হবে কোনোদিনও ভাবতে পারিনি আমি। একসময় মাথাটাই ঘুরিয়ে উঠলো আমার, ধীরে ধীরে সব ঝাপসা হয়ে আসছে। বুঝতে পারছি সেন্সলেস হয়ে পড়ছিলাম আমি। একসময় রাস্তার পাশেই লুটিয়ে পড়লাম। অন্যদিকে ফারহান আদ্রাফ গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছেন। অফিস থেকে মন বের হওয়ার সাথে সাথে ও উপরের তলার কাছের জানালা দিয়েই দেখছিল মনের তাড়াহুড়ো করে বের হওয়াটা। মনকে ফলো করার জন্যই ড্রাইভিং আস্তে করেছে ও। ফুটপাত দিয়ে হাঁটা মনকে অন্যমনস্ক লাগছে, হয়তো কিছুক্ষণ আগের বিষয়টা নিয়েই ভাবছে ও। কিন্তু ও জানে শেষ পর্যন্ত মন রাজি হবে এই শর্ত দিয়ে, না হলেও অন্য আরেকটা শর্ত দিয়েই। কারণ ওর এখন টাকার ভীষণ দরকার। ড্রাইভিং করার ফাঁকে ভাবছে মেয়েজাতকেও বিশ্বাস করতে পারবে না কোনোদিন, না হলে মনকেও নিজের জীবনের সাথে একেবারেই আবদ্ধ করে ফেলতো। ওর যে ছোটকাল থেকেই একটা ঘটনার জন্য মেয়ে জাতির ওপর সব বিশ্বাস ঠুনকো হয়ে গিয়েছে। এইভাবে ওর যে মন মানে না, কিন্তু মন না মানলেও করতে যে হবেই। যে সম্পর্কে শুরুতেই কোনো বিশ্বাস থাকবে না, সেই সম্পর্ক কিভাবে পূর্ণতা পাবে? এই বাচ্চাটার ভেতরেই ও মনের অস্তিত্ব দেখবে। এসব ভাবতে ভাবতে একসময় খেয়াল করলো মন ফুটপাতেই লুটিয়ে পড়েছে। দ্রুত ভেগে গাড়িটা চালিয়ে মনের পাশে যেতেই দেখলো মন সেন্সলেস হয়ে পড়েছে। ততক্ষণে মানুষ ঘিরে ধরেছে ওকে, কয়েক জায়গায় পানি ছিটাও দিচ্ছে, কিন্তু মনের কোনো সাড়া নেই। ফারহান দ্রুত বেগে ওখানে গিয়ে মানুষকে সরিয়ে দিয়ে মনকে কোলে নিতে গেলেই কয়েকজন আটকে দেয়। ওরা বলে, আপনি কেডা? এভাবে হুটহাট একটা মেয়ে মানুষকে কোলেই বা কেন নিতেছেন? আদ্রাফ জানে এদের সাথে কথায় লাগলেই আর ছুটতে পারবে না। মুখ ফুসকেই ওর জবাব বের হলো, অতি কাছের একজন। এটা বলেই ও মনকে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল। ওই লোকগুলো আর কিছু বলল না। আদ্রাফ গাড়িতে উঠে ওর ড্রাইভিং সিটের পাশে মনকে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর অন্য হাতে মোবাইল নিয়ে প্রথমেই ওর কাছের বন্ধু শুভ্রকে কল দিল। শুভ্র কল ধরতেই আদ্রাফ বলল, কই তুই? হাসপাতালে আছিস? ওই দিক থেকে শুভ্র হ্যাঁ বলতেই আদ্রাফ কল কেটে দিল। তার এখন অন্য কোনো দিকেই খেয়াল নেই, তার একমাত্র খেয়াল মনের দিকেই। মোবাইল রেখেই মনের মাথা নিজের এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো। তার এখন দ্রুতই পৌঁছাতে হবে। হাসপাতালে পৌঁছার পর গাড়ি থেকে নেমেই মনকে কোলে নিয়ে ওর বন্ধু শুভ্রের ক্যাবিনের সামনে গিয়েই কল দিল। সব মানুষ তাকিয়ে আছে, কিন্তু আদ্রাফের সেদিকে খেয়াল নেই। শুভ্র ক্যাবিন থেকে বের হয়ে বন্ধুর কোলে মেয়ে দেখেই অবাকের চরম পর্যায়ে চলে গেল। এটা কিভাবে সম্ভব? আদ্রাফের কোলে মেয়ে! যে ছেলে মেয়ে জাতিকে সহ্য করতে পারে না, সেই ছেলের কোলে মেয়ে! শুভ্র আদ্রাফের কাছে এসেই বলার জন্য মুখ খুলল, আরে দোস্ত, এটা কি দেখ। কথা সম্পূর্ণ হওয়ার আগে আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশই ছিল না রোগীকে দেখার। বন্ধুর কথা ভাবতে গিয়ে তার আগে মেয়েটাকে দেখেই তার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। এই মেয়ে এখানে কিভাবে? তার ওপর আদ্রাফেরই কোলে। কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশই ছিল না রোগীকে দেখার। বন্ধুর কথা ভাবতে গিয়ে তার আগে মেয়েটাকে দেখে তার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। এই মেয়ে এখানে কিভাবে? তার উপর আদ্রাফেরই কোলে। ওই দিন আদ্রাফের সাথে গাড়িতে করে যাওয়ার সময় তো দেখেছিলাম, জ্যামে পড়ে গাড়িতে বিরক্ত অবস্থায় রাস্তায় চোখ দিয়েছিলাম, আর তখনই মেয়েটা রাস্তার মাঝখান দিয়ে এক বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দিচ্ছিল। এরপর পরই জ্যামে ছুটে গিয়েছিল, কিন্তু আদ্রাফ ড্রাইভিং না করে রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল। আমি ধাক্কা দিতেই ও সম্বিত ফিরে পেয়েছিল। তারপর আবার পিছন দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল। ওকে অগোছালো লেগেছে সেই কিছুক্ষণ সময়ে। এরপরই গাড়ি স্টার্ট দিয়েছিল। শুভ্র এত কিছু না ভেবে আগে মেয়েটাকে দেখতে লাগলো, কারণ আর একটু হলেই আদ্রাফ ওকে চিবিয়ে খাবে। আরে তেমন কিছুই না, অতিরিক্ত টেনশন আর স্ট্রেস নেওয়ার জন্য এমনটা হয়েছে, আর খাবারের অমনোযোগের জন্যই। ঠিকমতো খাবার খেলেই হবে, আর এখন আপাতত কিছু ওষুধ দিচ্ছি, এসব চলুক, বলল শুভ্র। আদ্রাফ যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ তো ও নিজেই ভেতরে ভেতরে ঠিক থাকতে পারছিল না। আদ্রাফ মনের পাশে বসে ওর এক হাত নিজের হাতের মুঠোয় নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো মনের দিকেই।
শুভ্রকে কিছু খাবার আনার ব্যবস্থা করতে বলল। শুভ্রও তাই করলো। তার হাসপাতালের কর্মচারীকে অর্ডার দিয়ে আসলো। আর ততক্ষণে আদ্রাফও উঠে এলো। এই কিছু সময় শুভ্র আদ্রাফকে দেখেই বুঝে গিয়েছে। শুভ্র আদ্রাফের পাশে এসে দাঁড়ালো। ভালোবাসিস ওকে? জানি না, বলে দিলেই তো হয়। আমার জীবনে কোনো নারীকে জড়াবো না। এই কথার প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না শুভ্র, কারণ ও জানে আদ্রাফকে এখন যেভাবেই বোঝাক না কেন ও বুঝতে চাইবে না। আর কি বা বোঝাবে আদ্রাফকে? ও নিজেই তো জানে আদ্রাফের একটা কালো অতীত আছে, যেই ট্রমাটা থেকে এখন আদ্রাফ বের হতে পারেনি। মন চোখ খুলেই হতবাক, কারণ ওর সামনে স্বয়ং আদ্রাফ দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা হসপিটাল, কিন্তু আমি হসপিটালেই বা কি করে আসলাম? আর আমার সামনেই বা ফারহান আদ্রাফ স্যার কেন আসবে? মন এটা ওর ভ্রম মনে করে চোখ বন্ধ করে আবার খুললো। না, এটা তো ভ্রমের মতো মনে হচ্ছে না। না, হয়তো বা আমার চোখের ভুল হতে পারে। যেই ভাবা সেই কাজ। আমি বেড থেকে নেমেই সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে আদ্রাফ হতভম্ব। এই মেয়ে কি পাগল নাকি? সেন্স ফিরেই পাগলের মতো করছে। এখন আবার দৌড়ে ওয়াশরুমেই বা কেন গেল? আমি ওয়াশরুমে ঢুকে বেরিয়ে আধ বালতি পানি আহ, ঢেলে দিলাম ফারহান আদ্রাফ স্যারের গায়ে। হোয়াট ননসেন্স! আদ্রাফ রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিল। ইয়া আল্লাহ, তার মানে এটা আমার ভ্রম নয়। কি করলাম আমি এটা? নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে ইচ্ছে করছে এখন। আদ্রাফ মনকে বিড়বিড় করতে দেখে আর একটা জোরে ডাক দিল। আর এতেই মন কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। স্যার স্যার, আম এক্সট্রিমলি সরি স্যার। আমি আমি আসলে বুঝতে পারিনি। আদ্রাফ আর কিছু না বলে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে পাশের খাবারের প্যাকেটটা মনের হাতে দিল। খাবার ঠিক মতো খাবে, আর অতিরিক্ত টেনশন করবে না। এখন এই খাবারগুলো খেয়ে নাও চটজলদি। ওনার এই কেয়ারনেস দেখে হঠাৎ মাথায় আসলো আমি হসপিটালে কি করছি। এতক্ষণ এইসবের কারণে খেয়ালই ছিল না। আর এই ডক্টরই বা কেন আসলো? আর সকালের ম্যানেজার আঙ্কেলের কথাগুলো কেমনে ভুলে গেলাম আমি? ইয়া আল্লাহ, সকালের কথাগুলো ভাবতে আমি বিস্ফোরণ চোখে আদ্রাফের দিকে তাকালাম। আর পাশের ছোট্ট টেবিল থেকে ফল কাটা ছুরিটা নিলাম। এই, আপনি আমাকে সার্ভেশনের জন্যই এখানে এনেছেন তাই না? এই জন্যই এত কেয়ারনেস আমার প্রতি? হ্যাঁ, আমি তো এতক্ষণ ভুলেই গিয়েছিলাম সকালের কথাগুলো। খবরদার, এক পাও আমার দিকে এগুলে আমি আমি আপনি আপনি যে আমার অফিসের বস এটা ভুলে যাব। এই ছুরিটা দিয়ে জবাই করে মেরে ফেলবো একদম। ওইটা ফল কাটার ছুরি, ওইটা দিয়ে জবাই করতে পারবে না তুমি। ছুরি দিয়ে সর্বোচ্চ হাত কাটা যায়, জবাই না। এতদিন এটাও শিখলে না? স্ট্রেঞ্জ। আমি বাচ্চা ভেবেছি তোমাকে, কিন্তু তুমি তো দেখছি আমার ভাবনার চাইতে বেশি বাচ্চা মন। ততক্ষণে শুভ্র ক্যাবিনে ঢুকলো আবার। যেটাই কাটা যাক, ওইটাই কেটে দিব আমি। আর এই ডক্টর এখানে কেন? হ্যাঁ, আমি কিন্তু এখন চিৎকার করব বলে দিলাম, আর নয়তো দুজনকে একসাথে খুন করে ফেলবো। এটা শুনে শুভ্র পেট ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসি দেখেই মনের বোকাশোকা চাহনি। এখানে হাসির কি বলল মন? সিরিয়াস জিনিসেও হাসে। আদ্রাফ, দোস্ত, শেষ পর্যন্ত এই বাচ্চাটা কি পেলি? শুভ্র হাসতে হাসতে আদ্রাফকে কথাগুলো বলতেই আদ্রাফের দিকে তাকাতেই চুপ হয়ে গেল আদ্রাফের রাগী চেহারা দেখে। আর এদিকে মন তো তেলে বেগুনে জ্বলে উঠল বাচ্চার বলার কারণে। কিন্তু এখন চুপ থাকাই শ্রেয় মনে হচ্ছে। কোনো মতেই এখান থেকে বের হতে পারলেই হলো। এখানে থাকার ইচ্ছে আছে নাকি? চাইলে ব্যবস্থা করতে পারি। বাসা যাওয়ার ইচ্ছে নেই? গভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই মনের খেয়াল হলো ও একা একা দাঁড়িয়েই বিড়বিড় করছিল। আদ্রাফ শুভ্রকে বলে বেরিয়ে যেতেই মন এক নজর শুভ্রর দিকে রাগী চোখে তাকিয়ে বের হয়ে গেল। ডাক্তার হয়েও কোনো পাত্তা পাচ্ছি না। কে বলবে আমি ডাক্তার? ওরা বেরিয়ে যেতেই শুভ্র আপন মনে বিড়বিড় করে বলে উঠল। মন গেট দিয়ে বের হতেই দেখে আদ্রাফ স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় মনেরই অপেক্ষায়। মন আদ্রাফকে না দেখার ভান করে রিক্সা ডাকতে লাগলো। আর তা দেখেই আদ্রাফ বলে উঠল, আমি কি তোমার ড্রাইভার মনে হয় যে আমি গাড়ির দরজা খুলে তোমার ঢোকার সুযোগ করে দেবো? আমার সাথে আপনার শুধুমাত্র এমনি স্বাভাবিক কর্মচারী সম্পর্ক, এর বাইরে কিছুই নেই। আপনি কি সব কর্মচারীদের এইভাবে গাড়িতে করে বাসায় পৌঁছে দেন? যদি দেন তাহলে উঠবো, আর না হলে আলগা পেরিতে দেখাতে আসবেন না। এই বলে মন রিক্সায় উঠে গেল। যাক বাবা, এখন কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে ওই কচ্ছরটাকে কিছু বলতে পেরে।
আর এদিকে আদ্রাফের জল শক্ত হয়ে গেছে। আজ একদিনে এই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে। এতদিন তো এমন মনে হয়নি। যেই মেয়ে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই মেয়ে এখন এই ফারহান আদ্রাফের সাথে তর্কে জড়ায়। মুন রুমে ঢুকার সাথে সাথে পাশের বেড থেকে মিম বলে ওঠেন, কই ছিলে এতক্ষণ? কতবার কল দিয়েছি, ধরিসনি? জানিসই তো এই সময় কাজে থাকি, জানার পরেও হঠাৎ এতবার কল কেন দিলি? হোস্টেলের দায়িত্বরত কুটনি মহিলাটা এসেছে তোকে খোঁজার জন্য। বলেছে এবার আর কোনো সুযোগ দিবে না। আমাকে দিয়ে তোর মোবাইলে কলও দিয়েছে। তুই কল না ধরায় রাগি মুড়ে বের হয়ে গিয়েছিল। তুই আসলে দেখা করতে বলেছিল। কি করবি মুন? আমারও তো বাবা এবার এখনো গ্রাম থেকে খরচ পাঠায়নি, আর টিউশনের বেতনও পায়নি। না হলে এবার আমি কিছু একটা করে ফেলতাম। তুই আর কত করবি আমার জন্য? যা করছিস তা অনেক করেছিস, দেখি কি করা যায়। আরে মুন, আজ না তোর অফিসে মাসের বেতন দেওয়ার কথা ছিল? আরে ইয়ার, দেখ না, আমি তো ভুলেই গিয়েছিলাম। দিয়েছে টাকা? তাহলে তো তুই টেনশন ফ্রি হয়ে গিয়েছিস। আমি শুধু শুধু চিন্তা করছি। আমি আর চাকরিটা করছি না। কিন্তু কেন? আমি সকাল থেকে সব মিমকে খুলে বললাম। বলার পর মিমকে বিস্ময়সূচক অবস্থায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে। আস্তে আস্তে এখন সব চিন্তায় এসে মাথায় ভর করছে। এতক্ষণ সবার সামনে শক্ত চঞ্চল মনের অভিনয় করলেও এখন সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল আমার। আর পারছি না আমি। হাঁটুর উপর মাথাটা ছেড়ে দিয়ে দ আকারে বসে পড়লো মন। সবার মতো স্বাভাবিক লাইফ আমার কেন হলো না? আমার পড়ালেখার কি হবে? আরেকটা কাজই বা কিভাবে জোগাড় করবো? আমি কি করব? আমি কোথায় যাব? পরদিন যথাক্রমে মন রেজিগনেশন লেটার নিয়ে অফিসে হাজির। এর মধ্যে ও যা ভাবার ভেবে নিয়েছে। ওর টাকার প্রয়োজন ছিল, তবে এভাবে নয়। অফিসে ঢুকেই জানতে পারলাম আজকে ফারহান আদ্রাফ স্যার আসেনি। কয়েকদিন আসবেন না উনি। অফিসে কিছু কাজে বাইরে গিয়েছেন আজ সকালেই। আর আমারও ভালো এতে। এর ভেতরেই যা করার করতে হবে আমার। আমি ম্যানেজার আঙ্কেলের হাতে লেটারটা দিলাম। আঙ্কেল অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থাকলো আমার দিকে। বোধহয় মনকে এখনো বুঝতে পারেনি। ভালো থাকবেন আঙ্কেল। এতদিন মেয়ের মতো করে অনেক ভালোবাসা দিয়েছেন। এটা ঋণ কখনো শোধ করতে পারবো না। কিন্তু মা, এভাবে হুট করে এমন সিদ্ধান্ত? তোমার তো চাকরিটা ভীষণ প্রয়োজন। দরকার হলে খেটেই খাবো, মানুষের বাসায় কাজ করে খাবো, তবু নিজের সম্মান নিয়ে কথা বলতে দিব না কাউকে। জানেন আঙ্কেল, আমি ছোটবেলা থেকেই অনাথ। কোনোদিন বাবা মা কি জিনিস এর মর্ম বুঝিনি আমি। তাই তো কেউ একটু মা বলে কথা বলেই বাবার অনুভূতি চলে আসতো আমার। আপনাকেও আমি বাবার মতোই ভাবি। সবসময় মনে রাখবো আমি আপনাকে। আর একটা অনুরোধ আঙ্কেল, স্যার এই কয়দিন অফিসের খবর নিলে আমি চলে যাওয়ার কথাটা বলবেন না। উনি যেদিন অফিসে আসবেন ওই দিনই বলবেন। আমি আসি আঙ্কেল, ভালো থাকবেন। ম্যানেজার ছলছল চোখে মনের যাওয়া দেখে থাকলো, কিছুই বলতে পারলো না। আজকালকার ছেলেমেয়েরা তো বাবার ওপরই পুরোপুরি নির্ভরশীল। প্রতিদিন তাদের টাকা চায়। বন্ধুদের সাথে আজ এখানে যাবে, কাল ওখানে যাবে। বাবার টাকা দিয়েই সব ফুর্তি করবে। এত ছেলে মেয়েদের ভিড়ে মনের মতো এমন মেয়ে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। আমি রুমে এসেই মিমের পাশে বসলাম। মিম ওর ব্যাগ গোছানোর পাশাপাশি আমারটাও গুছিয়ে রেখেছে। সত্যি এই মেয়েটা না থাকলে আমার যে কি হতো। আমি ভাগ্যবতী এমন একটা মেয়েকে পেয়ে। কাল রাতেই মিম পুরোপুরি ভাবে আমায় বলেছিল ওর সাথে চট্টগ্রাম চলে যেতে, কারণ এখানে থাকলে যে কোনো ভাবে আমি আদ্রাফের মুখোমুখি পড়বো। তবুও মনের ভেতর কিছুটা খচখচানি রয়ে গেল। মিম আমাকে অন্যমনস্ক দেখেই বলে উঠছিল, মন ফাঁকি শোন, আমার টিউশনি আমি তোর কথা শুনে দুপুরে ছাত্রীর মায়ের কাছে কল দিয়েছি। বলেছি আমি আমার বাসায় চলে যাচ্ছি একেবারের জন্য। তখনই উনি আমাকে বিকেলে যেতে বলেছে ওনার বাসায়। তুই ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। আগের মাসের টাকাগুলো উনি যে কোনো কারণে দিতে পারেননি, আর এই মাসের টাকা সহ মোট এখন 2 মাসের টাকা দিয়ে দিয়েছেন। আর জানিসই তো টিউশনি আমি আমার শখেও করতাম। আমার খরচ তো আমার বাবা পাঠিয়ে দেয়। কালকে যাওয়ার সময় আমি তোর হোস্টেলে ভাড়া দিয়ে দিব। আর বাবা মাকে কল করে বলেছি তোর কথা। ওনারা সব শুনে বলেছেন তোকে সহ আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। ঢাকা শহরে নাকি তোকে কে দেখবে, একা একটা মেয়ে মানুষ। এবার সব ক্লিয়ার মন পাখি তোর? আর কোনো প্রশ্ন আছে? এবার একটু হাস। মুখটাকে এমন হুতুম প্যাঁচের মতন করে রাখছিস কেন? তুই জানিস তোকে হাসলে কি মায়াবতী লাগে?
হঠাৎ মিমের ধাক্কায় নিজের সম্বিত ফিরে পেলাম। কি রে মন, কই হারিয়ে গিয়েছিলি? এতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর কোনো খবরই নেই। কি এত ভাবিস? ভাবছি তুই না থাকলে আমার যে কি হতো, হয়তোবা আমার কোনো অস্তিত্বই থাকতো না। এই মন এতদিনে শেষ হয়ে যেত। তোর মতো বোনের মতো বান্ধবী পেয়ে আমি ভাগ্যবতী রে। আরে ধুর পাগলি, তুই জানিস আমি তোর চেয়ে বেশি ভাগ্যবতী তোকে পেয়ে। জানিস আমার লাইফে তুই আসার আগে বাবা আমার জন্য পুরো মাসের টাকা একসাথে পাঠিয়ে দিত, কিন্তু আমি সেগুলো বন্ধুদের সাথে এখানে ওখানে গিয়েছিলাম, 5 দিনে শেষ করে ফেলতাম। তারপর আবার টাকার কথা বলতাম, আর বাবার একমাত্র মেয়ে হিসেবে যখন তখন টাকা পাঠিয়ে দিত। এই নিয়ে মায়ের রাগের শেষ ছিল না, কারণ মেয়ে যখন যেটা খুঁজবে তখন দিলে নাকি বেশি অভ্যাস খারাপ হয়ে যাবে। বাবাও আমাকে অনেক বোঝাতো, কিন্তু কথাগুলো আমি কানেই তুলতাম না। তুই আমার পাশে আসার পর আমি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলাম, কারণ তোকে দেখতাম সব সময় কোনো কাজ থেকে টাকা পেলে ওগুলো কোন কোন কাজে লাগাবি তার আগ থেকে তুই হিসাব করে রাখতি। বাড়তি টাকা কোথাও উড়াস না। তখন বুঝলাম জীবন এক একজনের কাছে এক এক রকম। আমরা একই বয়সের হলেও দুইজন দুই মেরুর। তুই কত পরিশ্রম করিস আর আমি বাপের টাকা উড়াই বন্ধুদের সাথে। এরপর আমিও তোর দেখা দেখি টিউশনি নিলাম, বাবার থেকে বাড়তি টাকা নিতাম না। বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা ছেড়ে দিয়েছি, গেলেও হিসাব করে। বাবা মাও আমার চেঞ্জের কারণ ধরতে পারেনি। কাল রাত্রে বললাম তোর কথা, এদিক দিয়েই কিন্তু আমি তোর চেয়ে ভাগ্যবতী মন। আমি একটা মুচকি হাসলাম। সত্যি জীবন এক একজনের জন্য এক এক রকম, এক একজন এক এক ভাবে জীবনটাকে উপভোগ করে। মন শুন, আমরা কিন্তু একই ভার্সিটিতে ট্রাই করব অনার্স, বুঝলি? তুই টেনশন করিস না, আমি বাবাকে বলে রেখেছি, এখন শুধু যাওয়ার পালা। আমি মিমের দিকে আবারও তাকিয়ে মুচকি হাসি দিলাম। এই মেয়েটা আমাকে নিয়ে এত ভাবে কেন? আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি মিমকে পেয়েছি। আচ্ছা মিম, আমাদের টিকিটের কি খবর? কয়টার? আরে এসবের জন্য আমি আছি, তোর এক্সট্রা টেনশনের দরকার নেই। আর টিকিট নিয়ে ফেলেছি রাত 11টার। হোস্টেলের সব ভাড়া পরিশোধ করে সবাইকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে আমি আর মিম বেরিয়ে গেলাম হোস্টেল থেকে 9:30-এ। রিক্সা করে স্টেশনে যেতে 8 ঘন্টার মতো লাগবে, আর হাতে 1 ঘন্টা থাকবে। মিমের মতে আগে ভাগে গিয়ে বসে থাকাই ভালো। যেতে যেতে দেখে নিচ্ছি প্রিয় শহরটাকে, যেই শহরে ছোটবেলা থেকেই সব স্মৃতি। এই শহরটাকে ছেড়ে থাকতে পারবো তো? ফারহান আদ্রাফ, আপনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আপনার জন্যই আজ আমার প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছি আমি। ভালোই তো ছিলাম এতদিন। কিছুক্ষণ হলো বাসে বসলাম আমরা। প্রায় যাত্রীরা নিজের আসন বাছাই করে বসে পড়লো। আস্তে আস্তে সব সিট সম্পূর্ণ হয়ে গেল। বাসও নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে লাগলো। আমি জানালা দিয়ে শেষবারের মতো প্রিয় শহরটা দেখে নিলাম। কত স্মৃতি এই শহরে। বাস যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলছি। নিজের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমার জীবনটা এমন কেন হলো? বাকি জার্নিটা এভাবে করতে পারবো না, কারণ আমার বাসে এভাবে লং জার্নির অভ্যাস নেই, আর ফার্স্ট থেকেই সিটে ঘুমানোর তেমন কোনো অভ্যাস নেই আমার। পাশেই মিম কানে ইয়ারফোন দিয়ে গান শুনছে। আমি জানি আর 8 ঘন্টা পর ঘুমিয়ে পড়বে গান শুনতে শুনতে। এরপর ওকে আর পাওয়াই যাবে না। ব্যাগ থেকে একটা গল্পের বই বের করলাম। এটা দিয়ে আপাতত এই লং জার্নির বিরক্তি কিছুটা হলেও বুঝবে। চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে আসে। বাস স্টেশনে ওদের নিতে এসেছেন মিমের বাবা। মিম বাস থেকে নামার সাথে সাথেই বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। আর ওর বাবাও এতদিন পর নিজের আদরের দুলালিকে দেখে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আর বাবা মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেয়। আমারও বাবা থাকলে এমন একটা সুন্দর মুহূর্ত হতো। আফসোস, আমার কেউ নেই এই দুনিয়ায়। না, ভুল বললাম, মিম আছে আমার। ও আছে বলেই আজ আমি আরেকটা নতুন জীবনের স্বাদ পেলাম। আবারও সুন্দর করে পথ চলার সুযোগ পেলাম আমি। কিরে মা, ওখানে দাঁড়িয়ে কেন? আসো এখানে। আমি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেলাম আঙ্কেলের সামনে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি কেমন আছো মা? মিম থেকে তোমার কথা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। এবার চলো, বেশি দেরি করলে মিমের মা আমার আস্ত রাখবে না। অনেক দিন পর তার মেয়েকে নাকি দেখবে। মিম, মুন, চলে আসো গাড়িতে। আমরা দুজনের বাসার উদ্দেশ্যে গাড়িতে গিয়ে উঠে পড়লাম।
আর একটা নতুন সকালের সূচনা হলো চট্টগ্রামে। মন কি পারবে তার জীবনে এগিয়ে যেতে? যার থেকে এত পালিয়ে বেড়াচ্ছে তার থেকেই বাঁচতে? ফারহান আদ্রাফি যখন জানতে পারবে মন আর ওই শহরে নেই, তখন ওর অবস্থা বা কেমন হবে? নাকি ভুলে যাবে মনকে, নাকি ভুলতে পারবে না? বাসায় পৌঁছে মিমের মায়ের সাথে কৌশলতি শেষ করে আমি আর মিম রুমে আসলাম। রুমটা বেশ সাজানো গোছানো, বোধহয় মিম আসবে তাই পরিপাটি করেই রেখেছে। এই রুমে আমি আর মিম একসাথেই থাকবো। 2 তলার একদম শেষ কর্নারে এই রুমটা, জানালা দিয়ে বেশ বাতাসও আসে, পরিবেশটাও বেশ উপভোগ করা যাবে এদিক থেকে। সব মিলিয়ে আমার মনে হলো এই বাড়িতে রুম এটাই সবচেয়ে বেশি সুন্দর, বেশ বড়। মন, তুই আগে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি যাব। ততক্ষণে আমি আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখি। আচ্ছা। ফ্রেশ হয়েই বের হতেই দেখি আমার সব কাপড়ই ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রেখেছে মিম। সত্যি মেয়েটাও না একদম বোনের মতো সব ভাববে। বিছানায় বসতেই দরজায় নক করার শব্দ, তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আরে আন্টি, ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আন্টি একটা মুচকি হাসি দিয়ে ভেতরে ঢুকলো। মিমের মতো এই পুরো পরিবারটাও বেশ ভালো। অবশ্য পরিবার বলতে শুধু ওর বাবা মাই আছে, আর কেউ নেই। মা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? মিমের কাছ থেকে তোমার সব কথা শুনেছি। কোনো কিছুতেই মন খারাপ করে থাকবে না। এখন থেকে আমরা আছি তোমার সাথে। নিজেকে আর একা ভাববে না, ঠিক আছে? মিম যেমন আমাদের মেয়ে, তেমনি তোমাকেও আমাদের মেয়ের মতোই ধরে নিব। আর তুমিও সব শেয়ার করবে আমাদের সাথে। মনে করো আমরাই তোমার আরেকটা বাবা মা। আন্টির কথা শুনে মনে হলো নিজেরই মায়ের ঘ্রাণ পাচ্ছি। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো আমার। এই কান্না যে খুশির। কে বলেছে জীবন কঠিন? এই তো জীবনকে মানিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই জীবনের মানে পাওয়া যায়। জীবন এত সুন্দর তা আজকের আগে মনে হয়নি। এ দেখুন, আমি একটা পরিবার পেলাম, আবার মায়ের মতো আন্টি, বাবার মতো আঙ্কেল পেলাম, আর একটা বোন সমান বান্ধবী পেলাম। আন্টি এসে আমার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতেই আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। আমি মাকে জড়িয়ে ধরার অনুভূতিটা পাইনি, কিন্তু আপনাকে জড়িয়ে ধরার পরে এই অনুভূতিটা অনুভব করতে পারলাম আন্টি। এই পাগলি, আমিও তোর আরেকটা মা ভেবে নে। মিম যেমন আমার মেয়ে, ঠিক তেমন তুইও আমার আরেকটা মেয়ে। তুই করেই বলেছি, এজন্য কিছু মনে করিস না। তুই তো এখন থেকে আমাদের আরেকটা মেয়ে। আমি আন্টির কোলে মাথাটা রেখে পরম আবেশে চোখ বন্ধ করলাম। এই তো আমার নিজের মায়ের মতোই স্বাদটা পাচ্ছি আমি। কি হচ্ছে এখানে আমাকে ফেলে? এই যে মা, তোমার যে আরো একটা মেয়ে আছে সেটা কি মনে নেই? একজনকে মাথায় কোলে রেখে বসে আছো। মন, সর সর সর, আমার জন্য জায়গা রাখ। তুই একদিকে, আমি আরেক দিকে, 2 মেয়ে 2 দিকে জায়গা। দেখি দেখি। ওয়াশরুম থেকে বের হতে হতেই বললেই উঠল মিম। এসেই আমার পাশে আন্টির কোলে আরেক দিকে মাথা রেখে বসে পড়লো মিম। মা, আমার মাথায়ও মনের মতন হাত বুলিয়ে দাও। আন্টিও পরম মমতায় 2 হাত দুজনের মাথায় বুলিয়ে দেন। এখন মনে হচ্ছে এই তো এটাই আমার পরিবার। আজকাল এমন ভালো মনের মানুষ পাওয়া বড্ড কঠিন। সেই দিক দিয়ে আমি ভাগ্যবতী। এত অল্পতে এত সুন্দর নিজের মতো করে একটা পরিবার পাবো কোনোদিনও ভাবিনি আমি। হয়েছে, এবার ওঠ। সারা রাত জার্নিতে তো তোরা কিছু খাসনি মনে হয়। আমি নিচে গিয়ে খাবার তৈরি করছি, তোরা আয়। আন্টি দাঁড়িয়ে বলে উঠলো, আচ্ছা, আসতেছি আমরা। মিম বলে উঠল, নিচে গিয়ে খাবার খেয়ে মিমের সাথে রুমে এসে গেলাম। আঙ্কেলও বলেছেন নিজের মতো করেই থাকতে এখানে, আর ভার্সিটি অ্যাডমিশন নিয়ে যা করার উনিই করবেন। আপাতত কয়েকদিনের জন্য টেনশন ফ্রি আছি। এখন দুজনেই একটা জম্পেশ ঘুম দেব। রাতে গাড়িতে ভালো ঘুম হয়নি। মন, শুন, ঘুম থেকে উঠলে বিকেলে আমরা ঘুরতে যাব, কেমন? তোকে দেখাবো আমাদের চট্টগ্রাম। আপাতত একটু এদিকেই ঘুরবো। এখন ঘুমা। আমিও একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে চোখে এক রাজ্যের ঘুম এসে ধরা দিল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিলাম আমি। কারো ধাক্কায় নিজের অর্ধ ঘুমটা ভেঙে গেল। চোখ মুখ কুচকে দেখি মিম ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মিমের বাচ্চি, দিলি তো আমার এত সুন্দর ঘুমটা 12টা বাজিয়ে। তোর এখন আমি এক বালতি পানিতে চুবাইতে পারলে রাগ কমবে আমার। তোর রাগ আগে ফেল। আমি তোকে বালতি ভরে পানি মারিনি, এটাই শুকর কর। কতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। আরো বলিস আদৌ ঘুম? সেই খেয়ে শুয়েছিলি, এখন বাজে বিকাল 5টা। ধুর, তোর এসব ফালতু পেঁচাল বাদ দে তো। কি জন্য ডেকেছি সেটা বল, ঘুমবো আমি আবার। মা ডাকে নাস্তা করার জন্য। আর কিসের এত ঘুম?
নাস্তা করে তোকে নিয়ে ফুচকা খেতে যাব। অগত্যা মিমের টানা হেঁচড়ানোতে উঠতেই হলো আমার। ঘুমু ঘুমু চোখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়েই দেখি মিম 2 সেট কাপড় নিয়ে বিছানার উপর বসে আছে। কিরে মিম, দেবদাসের মতো ওভাবে বসে আছিস কেন, কি হলো? এই নে, এই কুর্তিটা পরে তৈরি হয়ে নে, খেয়ে বের হব। বেশি না, এই তো ধর 10 মিনিট 20 মিনিট লাগবে মাত্র, খেয়ে চলে আসবো। নাস্তার পর্ব সেরেই আন্টিকে বলে বেরিয়ে গেলাম মিমের সাথে। রিকশায় উঠেই চট্টগ্রামের আশপাশটা দেখতে লাগলাম। এক অন্যরকম শহর। আর মিম যেখানে আনলো ওই জায়গাটা একদম নিরিবিলি, চারিদিকে গাছপালা, প্রতিটা গাছের নিচেই কয়েকজন করে মিলে মিলে বসে আড্ডাখানা হয়েছে এখানে। জায়গাটাতে প্রকৃতির ছোঁয়া, চারিদিক থেকে সব সময় বাতাস। বোঝাই যাচ্ছে এখানকার মানুষদের এই জায়গাটা ভীষণ প্রিয়। আর কেউ কেউ 2-5 জন বন্ধু নিয়ে আড্ডা দিতে দিতে উপভোগ করছে। এর ভেতর আবার ফুচকা ঝালমুড়িও বসে। সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। পুরো এলাকার পরতে পরতে হাজারো শতবর্ষী গাছের সমারোহ, যা জায়গাটিকে ছায়া সুশীতল করে রেখেছে। সবুজ গাছগাছালি আর পাহাড়ে ঘেরা এই মনোরম পরিবেশটা যে কারোই মন কাড়তে বাধ্য। চারিদিকে দর্শনার্থী, জোয়ান বৃদ্ধ, কপত কপতির মিলন মেলা, এক মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঝখানের মাঠে আবার খুদে খুদে ক্রিকেটাররাও দেখা যাচ্ছে। আর অন্যান্য ছোট ছোট ছেলেমেয়েরাও খেলছে এই মাঠে। চিত্ত বিনোদনের পাশাপাশি নির্মল বায়ু, খোলা মাঠ, ওয়াকওয়ে আর সবুজ পাহাড়ের জন্য এটা একমাত্র শ্বাসক্রিয়া গ্রহণের জায়গা বলে মনে হলো আমার। সব মিলিয়ে এই পরিবেশটা যে কারো মন ভালো করে দিতে বাধ্য। মিম ঝাল ঝাল 2 প্লেট ফুচকা নিয়ে সামনে আরেকটা গাছের নিচে বসলো, সাথে আমিও গেলাম। আমার দিকে 1 প্লেট বাড়িয়ে দিল। আসলে জায়গাটা অনেক সুন্দর, মনে হচ্ছে এটা প্রকৃতির কোনো রাজ্য। অনেক সুন্দর। জানিস, ঢাকা যাওয়ার আগে আমি এখানেই সব সময় আসতাম। মন খারাপ হলেই চলে আসতাম। এটা আমার মন ভালো করার হলো ট্রিক। একা একা বসে প্রকৃতি দেখতাম। তোকে আরো একটা জায়গা দেখানোর আছে, যে জায়গা সবার প্রিয়। সন্ধ্যার দিকে ওই জায়গা খুব বেশি ভালো লাগে। যাওয়ার সময় একটু ওই দিকে যাব। ফুচকা মুখে পড়তে পড়তে বলল মিম। আসার সময় জায়গাটাতে আরেকটা জায়গাটাতে নামলো মিম। এই জায়গাটাও অনেক সুন্দর। প্রায় জায়গাতেই মনে হলো প্রকৃতির ছোঁয়া। মিম গিয়ে রেলিং এ পা দুলিয়ে বসে পড়লো, সাথে আমাকেও ডাকলো। আমিও গিয়ে বসলাম। জানিস মুন, আমার মন ভালো করার আরেকটা জায়গা হচ্ছে এটা। এখানে রেলিংয়ে বসে পা ঝুলিয়ে বসে থাকার মজাই আলাদা। সন্ধ্যায় কিংবা বিকালের নেভারটা আরও বেশি জোস। যেমনটা এখন চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে থাকা, আসলে কত সুন্দর অনুভূতি। আমিও মুচকি হাসি দিয়ে সামনের দিকে তাকালাম। বুঝতে পারছি না চট্টগ্রাম সুন্দর নাকি এই জায়গাগুলো সুন্দর। রাতে ফ্রেশ হয়ে খাবার সেরে দুজনেই বিছানায় শুলাম। তো বল, কেমন কাটলো আমাদের চট্টগ্রামের প্রথম দিন? অনেক ভালো। মনে হলো অনেক দিন পর শান্তি ঘুমাবো। এভাবেই কেটে গেল 3 দিন। এই 3টা দিন আমার জীবনের সেরা 3 দিন মনে হলো আমার কাছে। চট্টগ্রামে আসার পর মনে হচ্ছে আমার মতো সুখী আর কেউ নেই। 2 দিন পর নতুন ভার্সিটিতে যাব। আঙ্কেল সব ব্যবস্থা করে ফেলেছেন, এখন শুধু যাওয়ার পালা। মন কি পারবে তার জীবনের সব ভুল ভুলের সামনে এগিয়ে যেতে? আর আদ্রাফি বা অফিসে এসে মনকে না দেখলে কেমন করবে? খুঁজে কি বের করতে পারবে? এই ঢাকা থেকে চট্টগ্রামে এতদূর পথ পাড়ি দিয়ে কি জানতে পারবে? কেটে গেল পাঁচটা দিন। একদিকে মনে হলো তার জীবনের সবচেয়ে খুশির দিনের দেখা পেয়েছে সে, অন্যদিকে আদ্রাফের আজ খুশির দিন। এতদিন অনেক কষ্ট করে নিজেকে ওখানে মানিয়েছিল সে। এই 5 দিন ওর মনে হয়েছিল কয়েকশো দিনের মতো। এতদিন কেউ একজনের শূন্যতা অনুভব করছিল, আজ মনে হলো অনেক দিনের অপেক্ষার অবসান। অফিসে ঢুকেই ম্যানেজার থেকে আগে অফিসের সব খবরাখবর নিল, তারপরে নিজের ক্যাবিনের দিকে হাঁটা ধরলো। ওর ক্যাবিন মনের কাজের জায়গাটা পার করেই যেতে হতো। ক্যাবিনে ঢোকার সময় একবার ওই জায়গায় চোখ পড়লো, কিন্তু জায়গাটা খালি। হয়তো মন এখনো আসেনি, কিন্তু মন তো এই 1 মাস 1 দিনও দেরি করে আসেনি। যাক, হয়তো বা কোনো কারণে দেরি হচ্ছে, আসবে। তবুও কিছু একটা শূন্যতা অনুভব হচ্ছে আদ্রাফের। এসব ভাবতে ভাবতেই চেয়ারে গা এলিয়ে দিল আদ্রাফ। কাল রাতেই ডিল কনফার্ম করে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। মাঝরাতেই পৌঁছেছিল। অন্য সময় হলেও কোনো দিনও এই দিনে অফিসে আসতো না ও, কিন্তু আজ এসেছে কোনো একটা বিশেষ কারণে, যেটা না করলে ওর মন শান্তি হবে না। ভীষণ টায়ার্ড লাগছে ওর। স্যার, আসতে পারি? আঙ্কেল,
আপনাকে কয়বার বলবো আমাকে স্যার না ডাকার জন্য? আমি আপনার ছেলের মতো। চোখ মুখ কুঁচকিয়ে বলে উঠল আদ্রাফ। আচ্ছা বাবা, আসলে আমি একটা কথা বলার জন্য এসেছি। জি বলুন আঙ্কেল। আসলে আঙ্কেল ভয় পাওয়ার কি আছে? অফিসে কোনো কিছু ভুল হয়েছে? আপনাকে আমি আমার বাবার মতোই দেখি। কোনোদিন কোনো ভুল নিয়ে আপনার উপর আওয়াজ করে কথা বলেছে? আপনি নিশ্চিন্তে থাকুন, বলে ফেলুন। কোনো ভুল হলে আমি সমাধানের ব্যবস্থা করছি। আসলে তা না, তো এটা মুনের রেজিগনেশন লেটার। ও আপনি বাইরে যাওয়ার দিনই চাকরি ছেড়ে দিয়েছে। হোয়াট? আপনি আমাকে আগে বলবেন না? আজ 5 দিন হয়ে গেল। আদ্রাফ চেয়ার ছেড়ে উঠে জোরে চিল্লিয়ে বলল, আসলে ও আমাকে মেয়ের মতো করে অনুরোধ করে বলেছিল, আপনি না আসা পর্যন্ত বলতে বারণ করেছিল, তাই বলতে চেয়েও পারিনি। আদ্রাফ জোরে কিছু বলতে চেয়েও বলতে পারল না। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। কোথাও যেন ও শূন্যতা অনুভব করছে। চোখগুলো 2 মিনিটে লাল বর্ণ ধারণ করেছে। মাথা ব্যথা করছে ভীষণ। এই ট্রমা থেকে ওকে একমাত্র শুভ্রই বের করতে পারবে। আদ্রাফ মোবাইল নিয়ে শুভ্রকে কল করলো। শুভ্র, শুভ্র, কই তুই? দ্রুত আমার অফিসে আয়। কাপা কাপা কণ্ঠে বলে উঠল আদ্রাফ। আঙ্কেল, মনে ডিটেলসটা আনুন। ম্যানেজার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বের হয়ে গেল। ওর এখন নিজেরই খারাপ লাগছে। মুনের কথা মেয়ের মতো করে ভাবতে গিয়ে আদ্রাফকে আর বলা হয়নি। ওই দিনই বলা উচিত ছিল। কিন্তু আদ্রাফ কেন মুনের মতো একজন সাধারণ মেয়ে কাজ ছাড়াতে এত রিয়াক্ট করছে? তার মানে কি মুনের কাছে ওই দিনের প্রস্তাব দেওয়ার আগে আদ্রাফের কোনো সংযোগ ছিল? আদ্রাফ তো মেয়ে জাতিকে ঘৃণা করে, তবে বাচ্চাকে নয়। তার মানে কি ওর জীবনের কালো অতীতটার জন্যই মনের কাছে যেতে শর্ত জুড়িয়ে দিয়েছিল? ম্যানেজারের কাছে এখন সব পরিষ্কার। ওর এখন আদ্রাফের জন্য ভীষণ মায়া হচ্ছে। তার এখন দ্রুত শুভ্রকে সব বলতে হবে, আর মনের ডিটেলসটাও দিতে হবে আদ্রাফকে। এই মুহূর্তে এসব থেকে একমাত্র শুভ্রই পারবে আদ্রাফকে বাঁচাতে। শুভ্রই ওর একমাত্র ছোটবেলা থেকেই কাছের বন্ধু। দিগন্ত নীল আকাশে মাঝে মাঝে শুভ্রর ছোঁয়া। আকাশ জুড়ে বিচরণ করছে নাম না জানা অসংখ্য পাখি। পাখিদের এই একটা দিক অনেক বেশি ভালো লাগে। ওরা যেখানেই যাক না কেন ঝাঁক ধরেই যাবে। ওদের মতো পিঁপড়াকেও ভালো লাগে মনের। তারাও সব সময় সারি ধরে যায়। তখন মনে হয় সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই। ক্লাসে বসে জানালা দিয়ে আকাশের সৌন্দর্যে বিমোহিত হচ্ছিল মন। মিমাজ আসেনি। সকাল হতেই নাকি তার মাথা ব্যথা। মেয়েটার মাথা ব্যথা হওয়ার আর সময় পেল না। আজ নিয়ে 3য় দিন কলেজের। আঙ্কেল অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেল। উনি আবার বিনা কারণে কলেজ মিস দেওয়া পছন্দ করেন না। তাই তো চলে আসতে হলো একা একা কলেজে। কলেজে এখনো তেমন কারোর সাথে দেখা হয়নি, তাই তো বিরক্ত লাগছে ক্লাসটা। নীল শুভ্র গগনে পাখিদের আনাগোনা দৃশ্য বিচ্ছিন্ন করে মন সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকায়। কিন্তু তাকদিরে খারাপ, একই ক্লাসে হয়েও সে এখনো কোনো ছেলেকেই চেনে না। যেখানে ক্লাসের অন্যান্যদের ছেলেদের সাথে বন্ধুত্ব হয়েছে, পরিচয় হয়েছে, কেউ কেউ তো আবার এক ধাপ এগিয়ে, মানে রিলেশনে। মন মৃদু হেসে বলে, জি পরিচয় হতে পারে? শিওর। ক্লাসে অনেক হট্টগোল, চলো বারান্দায় যাই। মনের ইচ্ছা করছিল না উঠতে, তবুও এভাবে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, তাই অগত্যা উঠতে হলো। আমি দিমান বড়ুয়া, আর তুমি? মেহরাফ মন। আনকমন নাম, কিন্তু সুন্দর। আপনার নামও সুন্দর। আমরা তো সেম ক্লাস, আপনি না বলে তুই বললে ভালো হয়। মন হেসে বলল। বাবারে, এক লাফে তুই! ওর হাসির সাথে দিমানও একসাথে হেসে উঠল। এভাবেই কথা চলতে থাকলো। ছেলেটার কথার ধরনে মনে হচ্ছে অনেক ফ্রি মাইন্ডের, মিশুকও বটে। যাক, মন আজকে ক্লাসের জন্য একজন বন্ধু পেল। এখন আর একা ক্লাস করতে হবে না। শুভ্র অফিসে ঢুকতেই ম্যানেজার শুরু থেকেই সব বলল আদ্রাফের ক্যাবিনে আসতে আসতে। শুভ্র আগেই এমন কিছু আন্দাজ করেছিল। আদ্রাফ মেয়েটাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করছিল না। কিন্তু তাই বলে মেয়েটাকে এমন প্রস্তাব দেওয়া কিছুতেই উচিত হয়নি আদ্রাফের। এই মেয়ের জায়গায় যে কোনো কেউই থাকলে রেগে যেত। আর সেই জায়গায় মেয়েটি শুধু চাকরিটা ছেড়েছে,
যাক, এখন এসব ভাবার টাইম নয়। শুভ্র আদ্রাফের ক্যাবিনের দরজা খুলেই দেখলো আদ্রাফ চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে আছে। আদ্রাফ, শুভ্র ডাক দিল। আদ্রাফ চোখ খুলেই সামনে তাকাতেই শুভ্র থমকে গেল। আদ্রাফের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রাফ শুভ্রকে দেখেই উঠে এলো চেয়ার ছেড়ে। শুভ্রকে বলল, খুব দ্রুতই মনের হোস্টেলে যেতে হবে, মনকে বোঝাতে হবে। আচ্ছা আমি যাচ্ছি হোস্টেলে। ওখানে গিয়েই মুনকে হোস্টেলে পাবো। আমি গাড়ি করে ওকে বুঝিয়ে নিয়ে আসবো তোর সাথে কথা বলার জন্য। শুভ্র বলল। না, তোর সাথে আমিও যাব। আদ্রাফ বলল। শুভ্র আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নেড়ে বেরিয়ে গেল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না আদ্রাফের মতো একটা ছেলে একটা সাধারণ মেয়ের চাকরি ছেড়ে দেওয়াতে কেন এত রিয়াক্ট করবে। শুভ্র এসব ভাবতে ভাবতেই আদ্রাফের গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো। আদ্রাফ ড্রাইভিং সিটে উঠতেই শুভ্র ওর পাশের সিটে উঠে পড়লো। গাড়ি এসেই মুনের হোস্টেলের সামনে দাঁড়ালো। শুভ্র ঠিকঠাক দেখে বলল, হ্যাঁ এটাই। তুই গিয়ে হোস্টেলের মালিকানের সাথে কথা বলে আয়, আমি এখানে আছি। 2 মিনিট পর শুভ্র গাড়ির সামনে এসেই হাঁপাতে লাগলো। তা দেখেই আদ্রাফ গাড়ি থেকে বেরিয়ে এলো। আদ্রাফ, মুন আর ওর রুমমেট 5 দিন আগে হোস্টেল ছেড়ে দিয়েছে। কে? কাপা কাপা কণ্ঠে বলে উঠল আদ্রাফ। শুভ্র মাথা নিচু করে ফেললো। আদ্রাফের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ও ভেবে পাচ্ছে না। তুই চিন্তা করিস না আদ্রাফ, আমরা ঠিকই খোঁজ পাবো মুনের। শুভ্রর কথায় কিছুটা হলেও শান্ত হলো আদ্রাফ। তার এই ভাই সমান বন্ধুটি ঠিকই খোঁজ নেবে মুনের। আচ্ছা, মুনের জন্য আদ্রাফের এমন পুড়ছে কেন? ও তো নারী জাতিকে ঘৃণা করে। এর উত্তর আদ্রাফের নিজের কাছেও নেই। সেই দিন পুরোটা দিন শুভ্র মুনের খোঁজের চেষ্টা করলো। এর পরের 2টো দিনই মুনের স্কুল কলেজ সব জায়গাতেই গিয়ে দেখলো, কিন্তু কেউই মুনের খোঁজ নিতে পারলো না। আর এদিকে আদ্রাফের বেহাল অবস্থা। 2 দিন পরেই শুভ্র আদ্রাফের বাসায় এসে দেখলো আদ্রাফ রুমেরই মেঝেতে বসে 2 হাঁটুর ওপরে হাত দিয়ে দ আকারে বসে মাথা গুজে রেখেছে। এই 2 দিনে অফিসেও যায়নি, কেমন যেন আগোছালো হয়ে গিয়েছে। শুভ্রর এখনো বিশ্বাস করতে কষ্ট হয় এটা আদ্রাফ। তো শুভ্রকে মাথা নিচু করা অবস্থায় দেখে আদ্রাফ মাথা তুলে মৃদু হেসে বলল, পাসনি তাই না? শুভ্র মাথা উপরে তুলে প্রিয় বন্ধুকে দেখেই আবার মাথা নিচু করে ফেলল। আজ এই বন্ধুটার জন্য কিছু করতে ইচ্ছে করছে ভীষণভাবে, কিন্তু কি করবে ও? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে চাইলে আর খুঁজে পাওয়া যায় না। আদ্রাফ মৃদু হাসির সহিত বলে উঠল। ভীষণ আগোছালো লাগছে তাকে। চোখ লাল, চোখের নিচে ডার্ক সার্কেল। আজ বুঝতে পারছে মনোর মনের কোন জায়গাতে ছিল। এখন শুধু আফসোস ছাড়া আর কিছুর উপায় নেই। মেয়েটা তো ওর এই জীবনটা নিয়ে সুখী ছিল, কেন সেখানে আমি গিয়ে তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিলাম। মনের খোঁজও কিভাবে পাবে? এই এত বড় শহরে কোথায় খুঁজবে ও মনকে? তাহলে কি সত্যিই মন ওকে ফেলে চলে গেল? মন চলে গিয়েছে, এটা ভাবতেই বুকটা মুচড়ে উঠল। কোথাও যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে। আদ্রাফ কি মনকে আর কোনোদিন দেখবে না? না, এটা কি ভাবছে সে? অবশ্যই দেখবে সে, মনকে খোঁজ বের করবেই। সন্ধ্যার দিক পড়তে বসেছে মন। পড়ার টেবিলটা জানালার সাথে, জানালা বন্ধ করাই ছিল। কি মনে করে যেন জানালাটা খুলে দেয় মন। সঙ্গে সঙ্গে শাঁসা করে বাতাস প্রবেশ করে ঘরের, সারা শরীরে কম্পন তুলে দেয়। এমনিতেই ঠান্ডা পড়ছে খুব, আবার জানালা খুলে দিয়েই বাতাসও যোগ হয়েছে। তবুও মনের মন্দ লাগছে না। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে মৃদু স্বচ্ছ আকাশ। তারাদের মেলা আজ নেই, তবে ঘোলা চাঁদ দেখা যাচ্ছে। সম্ভবত হালকা কুয়াশার জন্য চাঁদটাকে ঘোলা মনে হচ্ছে। মনোযোগ সহকারে প্রকৃতিকে দেখে উপলব্ধি করছে মন। পাশেই মিম শুয়ে আগরে ঘুমাচ্ছে। এখন থেকেই ফাঁকিবাজি শুরু ওর। মিম থেকে চোখ সরিয়ে আবারও আকাশের দিকে মনোযোগ দিল মন। মুহূর্তেই একরাশ বিষণ্ণতা এসে ঘিরে ধরল। আগের জীবনের কথা মনে পড়ে যায়। আজ থেকে 2 মাস আগেও জীবনটা এক অন্যরকম ছিল। আদ্রাফের কথা মনে পড়ে গেল হঠাৎ। হয়তোবা মনকে না পেয়ে আর এক মেয়েকে প্রস্তাবটা দিয়েছে এতদিনে। কোনোদিন মন ভাবেও নি আদ্রাফ এমন চট্টগ্রামের জীবন বন্ধ কাটছে না। তবুও কিছু তিক্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। আজ ঢাকায় থাকলে তার জীবনটা কেমন হতো? আচ্ছা, আদ্রাফ এমন প্রস্তাব কেন দিয়েছিল?
ও তো চাইলে সেরোগেশন ছাড়াও জোর করেই করতে পারতো। আর তার যে কোনো মেয়েই এই প্রস্তাবটার জন্য মুনকেই বা কেন পছন্দ করলো? আদ্রাফ কি কোনোভাবেই মেয়েদের সংস্পর্শে আসতে চায় না? আর ম্যানেজার থেকেই শুনেছি ওর জীবনে কোনো একটা বিষাক্ত অতীত ছিল। তার মানে কি ওই অতীতটা নারী জাতি নিয়েই ছিল? তার কাছে এখন পানির মতোই সব পরিষ্কার, শুধু অতীতটাই অজানা। তবুও কোনো মেয়েকে এমন একটা প্রস্তাব দেওয়া মোটেও সম্মানজনক নয়, তাও যদি মনের মতো এতিম মেয়েকে। ও কি জানতো না মনের এই ঢাকা শহরে চলার মতো কিছুই ছিল না? আচ্ছা, আমি কেন ওনার কথা এত ভাবছি? হয়তো মনের ভেতরেই কোনো কিছু লুকিয়ে ছিল, যেটা প্রকাশ পাওয়ার আগেই সবকিছু ওলটপালট করে দিয়েছে ওই মানুষটা। না না, এটা আমি কি ভাবছি? ওই মানুষটার জন্য আমার মনে কিছুই ছিল না, ওনাকে আমি শুধুই ঘৃণা করি। তবু একটু উপদেশ তো দেয়াই যায় মানুষটাকে, হয়তোবা মানবে না, তবু বলতে তো দ্বিধা নেই, যাতে করে অন্য কোনো মেয়েকে যেন আর এমন প্রস্তাব না দেয়। আমি কালই একটা চিঠি পাঠাবো। আপন মনে বিড়বিড় করে উঠল মন, কিন্তু মন তো এটা জানে না তার অনুপস্থিতিতে আদ্রাফ অন্য কোনো মেয়েকে নয়, বরং মনকে নিয়েই ভাবতে ভাবতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। কি রে, কি ভাবিস এত? সেই কখন থেকে নিচ থেকে ডাকছি রাতের খাবার খাওয়ার জন্য, তোদের দুজনের কোনো সাড়া নেই। তাই তো রুমে আসলাম। আর এই মেয়েটাও না সেরা ফাঁকিবাজ। পড়ার সময় ওর যত ঘুম সব আসবে। আর জ্বালানা খুলেছিস যে, ঠান্ডা ধরবে, বন্ধ করে ফেল। মিমকে ডেকে নিয়ে নিচে আয়, তোর আঙ্কেল তোদের সাথে খাবে বলে সেই কখন থেকে বসে আছে। আন্টি রুমে ঢুকতে ঢুকতেই বলে উঠলো, আমি মিমকে নিয়ে আসছি, তুমি যাও। আমি বললাম, দ্রুত আয়। বলেই আন্টি বেরিয়ে গেলেন। মন জানালাটা বন্ধ করেই মিমকে ডেকে নিয়ে নিচে চলে গেল। সারাদিন যতই হাসি খুশি থাকুক না কেন, রাত হলেই সব মনে পড়বে। যতই ভুলতে চায় ততই সামনে আসে সব। রাত হলেই অতীতটা তাকে ঘিরে ধরে, তবুও সবার সামনেই শক্ত মনে হয়ে থাকে মন, যেন সব ভুলে গিয়েছে অতি তাড়াতাড়ি। অন্তত আর কারো সামনে না হোক, এই মানুষগুলোর সামনে সব ভুলে থাকতে হবে মনের, কারণ এদের কাছে যে মন ভীষণভাবে ঋণী। আদ্রাফ মাথা ধরেই দুলু দুলু পায়ে হেঁটে অফিসে প্রবেশ করলো। ম্যানেজার দেখেই ধরার জন্য এগিয়ে আসলো। আদ্রাফ হাত দিয়ে ইশারায় বলল ও ঠিক আছে। আদ্রাফ ক্যাবিনে প্রবেশ করার সময় মনের কাজের জায়গাটা চোখে পড়ে। মনের জায়গায় এখন অন্য কেউ বসা। ওই জায়গায় বসে কতবারই মনকে কাজ করতে দেখেছে। মজার ব্যাপার হলো একটা সময় মন নিজেই আদ্রাফকে লুকিয়ে দেখতো। আদ্রাফ তাকালেই চোখ সরিয়ে নিত। সেই সময়টা আর এখনের মধ্যে বিস্তর তফাৎ। সেই চঞ্চল স্নিগ্ধ মুখ এখন হঠাৎ শুধু চোখের সামনেই ভাসে, বাস্তবে এখন আর দৃশ্যমান হয় না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আদ্রাফের। মন চলে যাওয়ার আগে এতটা খারাপ কখনোই লাগেনি আদ্রাফের, যতটা আজ এখন লাগছে। আদ্রাফ ক্যাবিনে প্রবেশ করে চেয়ারে মাথা ধরে বসে পড়ল। সবকিছুই এখন স্বাভাবিক, শুধু স্বাভাবিক নয় আদ্রাফ। সবাই সবকিছু ভুলে গেলেও আদ্রাফ ভোলেনি। এই 2 মাস অফিস শেষে রাত পর্যন্ত ঢাকার কম বেশি সব জায়গাতেই গিয়েছে আদ্রাফ, হয়তো ভুলে হলেও মনকে একটু দেখবে এই আশায়। কিন্তু কোনো জায়গায় মনের দেখা পেল না। ঢাকার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোরও আনাচে কানাচে খুঁজে চলেছিল আদ্রাফ মনকে। প্রতি জায়গায় গিয়ে মনের ছবি দেখছিল, কিন্তু কেউই মনের খবর নিতে পারেনি। কোথায় হারিয়ে গেল মেয়েটা? এক মুহূর্তের জন্য মনে হলো সবকিছু ছেড়ে ছুড়ে মনের কাছে চলে যেতে। চোখ বন্ধ করলেই মনের মুখ ভেসে ওঠে। সারা দিন রাত এখন শুধু বিষণ্ণতা লাগে। হতাশারা ঘিরে ধরেছে আদ্রাফকে। সবকিছুই এখন বিষাদ লাগে, প্রচন্ড বিষাদ। স্যার আসতে পারি? এক কর্মচারীরই দরজা নক করেই বলে উঠল। আদ্রাফ চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করেই ছিল। কর্মচারীর ডাকে চোখ খুলতেই হাতের ইশারায় ডাকলো। স্যার আপনার নামে একটি চিঠি এসেছে। চিঠি? আমার নামে অফিসে কে চিঠি দেবে? সামনাসামনি তো বলতে পারে। প্রেরক কে? স্যার প্রেরকের নাম ঠিকানা কিছুই উল্লেখ নেই, শুধু আপনার নামটা আর অফিসের অ্যাড্রেসটাই দেওয়া। আচ্ছা, টেবিলের উপর রেখে যাও। ছেলেটি হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চিঠি আদ্রাফের সামনে রেখে বেরিয়ে গেল। আদ্রাফ চিঠিটা হাতে তুলে নিল। নীল মলাটের একটা খাম। কে দেবে এমন চিঠি? নিজের নাম ঠিকানা না দিয়ে আদ্রাফ চিঠিটা খুলে পড়তেই শুরু করলো।
আসসালামু আলাইকুম। কেমন আছেন ফারহান আদ্রাফ স্যার? আশা করি ভালোই আছেন। কিছু কথা বলার জন্যই আপনাকে আজকে চিঠিটা লেখা। হয়তোবা চিঠি খোলার আগে চেনেননি, কিন্তু এই 2 লাইন পড়েই চিনে ফেলেছেন চিঠিদাতা কেউ হতে পারে। আচ্ছা, তবুও পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মুন। আপনার অফিসে 1 মাস চাকরি করেছিলাম। মনে আছে আপনার? হয়তোবা মনে পড়েছে। জানেন, আমার আপনজন বলতে কেউ ছিল না এই পৃথিবীতে। আপনার প্রস্তাবটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মারা যাই আমি। কারণ বেঁচে থাকলে ওই শহরে আপনার থেকে লুকিয়ে থাকতে পারতাম না। চাকরির খোঁজে বের হতেই হতো আমায়। তবুও ওই সময় আমার জীবনে একটা মানুষ ছিল, তার জন্যই আজ আমার আরেকটা নতুন সকালের সূচনা হয়েছিল। আপনি কি মনে করেছিলেন টাকার জন্য সবাই সবকিছু করতে পারে? এটা আপনার ভুল ধারণা। সবাই এক নয়। আপনার এই অশালীন প্রস্তাবটা শুনে আমার ভীষণ রাগ হয়েছিল সেদিন। এটা যে কোনো মেয়ের জন্যই অসম্মানজনক। একটা মেয়ে সমাজে ভালোভাবে বাস করলেও তার থেকে কোনো না কোনো দিকে কথা শুনতেই হয়। নারীদের ভালোভাবে কোনো স্বাধীনতা নেই। কোনো মেয়ে পড়ালেখা শেষ করে বিয়ে করতে গেলেও দোষ। তার উপর যদি একটা মেয়ে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়, তাহলে তো কোনো কথাই নেই। একটা ছেলে মেয়েটাকে ব্যবহার করে চলে গিয়েছে, এখানেও ছেলেটাকে কোনো দোষ দিবে না। সব দোষ সেই মেয়েটারই হবে। আর আপনার প্রস্তাব অনুযায়ী কোনো মেয়ে যদিও বা এমন করে, তাহলে ওই মেয়েটা প্রতিনিয়ত কথা শুনবে মানুষের থেকে। এক একটা শব্দই এক একটা জঘন্য রূপ নেবে তখন। জানেন, পৃথিবীতে কিন্তু সব মেয়ে এক নয়। সব মেয়েকে এক পাল্লায় মাপবেন না। আপনি এমন প্রস্তাব আর কোনো মেয়েকেই যেন না দেন, সেই জন্যই এই চিঠি লেখা। আমার জীবনটা আপনি ওই এক মুহূর্তের মধ্যে ওলটপালট করে দিয়েছিলেন। যাই হোক, হয়তোবা চিঠিটা অগোছালো হয়েছে, তবুও মূল কথা যেটা সেটা বোঝাতে চেয়েছি আমি। আশা করি বুঝেছেন আপনি। ভালো থাকবেন। আদ্রাফ চিঠিটা পড়ে স্তব্ধ। যাকেই এতদিন যাবৎ খুঁজে চলেছে তারই চিঠি। চিঠিটা পড়েই আরো একরাশ হতাশা এসে ঘিরে ধরল। সে তো মা জাতিকে ঘৃণা করে, তবে আর সব মেয়েকে তো যথেষ্ট সম্মান করে। মনুকে খারাপ ভেবেছে। আদ্রাফ চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখলো, না, চিঠিতে কোনো ঠিকানা নেই। একবার যদি মনের সামনে দাঁড়াতে পারতো। কিছুই ভালো লাগছে না আদ্রাফের। চিঠিটা পড়ে সবকিছু আরো বিষাদময় লাগছে। মনের কথাটাই ঠিক, সব নারী এক নয়। সবাই যদি এক হতো, তাহলে এই শহরে এত এত ভালো মা থাকতো না। অন্যায় করেছে সে। একজনের শাস্তি আর একজনকে কেন দিতে চেয়েছে সে? মেয়েটার জীবনটাই তছনছ করে দিল। কোথায় আছে মেয়েটা? এই জীবনে তো ওর আপনজন কেউ নেই। ওর সাথে এমন অন্যায় করতে আদ্রাফের বাদ মানলো না। ওর সাজানো গোছানো লাইফটাকে এমন না করলেও পারতো আদ্রাফ। মাথা ধরে বসে পড়লো আদ্রাফ। চিঠিটা পড়ার পর থেকেই অন্যায়রা সব এসে ঘিরে ধরেছে। চিঠিটা পড়ার পর থেকেই সব হতাশা এসে ঘিরে ধরলো, যা আদ্রাফ কল্পনাও করেনি। আজকে সারাদিনই বিষণ্ণতায় কাটবে। কি করবে ও? দেখতে দেখতে কেটে গেল বছর দুয়েক। দিন চলে যায় আপন গতিতে, শুধু রয়ে যায় কিছু তিক্ত স্মৃতি, যে স্মৃতিগুলো মানুষকে এক বিষাক্ত যন্ত্রণার মধ্যে ফেলে রাখে। এখন অফিস শেষেই সারা সময় রুমে একা একা বসে থাকে আদ্রাফ। জীবনটা ধীরে ধীরে কেমন যেন তিক্ত হয়ে উঠছে। আগের মতো এখন আর কিছুই ভালো লাগে না। আদ্রাফের বাবা আদ্রাফের রুমে ঢুকে ছেলের এই অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দিবেন। দিন দুয়েক পরে উনি পাত্রী দেখার জন্য জোর করতে লাগলেন আদ্রাফকে। আদ্রাফ নির্বিকার থাকে, কিছু একটার চিন্তায় থাকে সব সময়। বাবাকে উত্তর দেয়, বিয়ের কথা বলো না বাবা, আমার ইচ্ছে নেই। এভাবে একা কতদিন থাকবি? বয়স তো হলো। এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নই আমি বাবা। সেই 2 বছর ধরে বলে আসছি তুই প্রস্তুত নেই। তোর প্রস্তুতিটা হবে কখন? বাবা, এসব শুনতে আমার ভালো লাগছে না। বিয়ে কর, নতুন বউকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবি, ভালোই লাগবে। বাবা প্লিজ, আমি ঘুমাবো। ছেলের রুম থেকে হতাশ মুখে বেরিয়ে গেল আদ্রাফের বাবা। আদ্রাফ রুম অন্ধকার করে বসে রইল। সন্ধ্যের পর একটু গিটার নিয়ে বসে। হয়তো গিটারের সুরে কেউ একজনকে খুঁজে চলে। একাকিত্বরা চারদিক থেকে এসে চেপে ধরে আদ্রাফকে। জীবনটা তিক্ত হয়ে উঠেছে দিন দিন। অফিস বাড়ি এসবে বিরক্তি এসে গেছে, আর ভালো লাগে না। সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও যেন চলে যেতে ইচ্ছে করে। কোনো একটা অপরাধবোধ জেগে ওঠে। এ অপরাধবোধ কিসের? নিজেকে প্রশ্ন করতেই মনের মুখ ভেসে ওঠে চোখের সামনে। একটা নিষ্পাপ এতিম মেয়ে নিজের আপন জায়গা হারা আদ্রাফের জন্য
কত সুন্দর হাসি খুশি ছিল মেয়েটা। ওর জীবন এক মুহূর্তের মধ্যে উলট পালট করে দিয়েছিল আদ্রাফ। ভেতরটা দগ্ধ হচ্ছে পুরানো যন্ত্রণায়। তার উত্তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে। নিজের ভুলের জন্যই নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। সময় ঠিক সময় তার প্রতিশোধ নিয়ে নেয়, যেমন এখন নিজে নিজেই পড়তে হচ্ছে। আজকাল ঘুমের ঘোরে মনের মুখচ্ছবি ভেসে ওঠে। মেয়েটা কোথায় আছে কে জানে। কি নিষ্পাপ পবিত্র মুখ ছিল মেয়েটার, কত চঞ্চল মিষ্টি ছিল, অথচ মেয়েটার সবকিছু উলটপালট করে দিয়েছে এই আদ্রাফ। ভাবতেই নিজেকে কেমন যেন স্বার্থপর মনে হচ্ছে। মনের সাথে একবার দেখা করা দরকার। হয়তো এখন আর একা নেই, ওর জীবনে অন্য কেউ এসে গেছে, অন্য কেউ এসে গেছে। এটা ভাবতেই বুকটা মুচড়ে উঠল আদ্রাফের। যদি এটা সত্যি হয় তাহলে আদ্রাফ কিভাবে থাকবে ওকে ছাড়া? তবু এটাই হয়তো আদ্রাফের শাস্তি হবে। মনের জীবন এখানে ভালোই চলছিল। 1 বছর আগেই ও পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব নিয়েছিল। ওইটা দিয়েই এখন ওর পড়াশোনা চালিয়ে নেয়। অবশ্য আঙ্কেল আন্টিদের অনেক আপত্তি এটা নিয়ে। ওনারা বলেছেন মিমের মতো করেই আমার সব দেখবে। এমনিতেও অনেক করেছেন এনারা আমার জন্য, অনেক করে বোঝানোর পর রাজি হয়েছেন। এমনি একসাথেই থাকি। আজকে ক্লাসে প্ল্যান হয়েছিল, ট্যুরের প্ল্যান হচ্ছে চট্টগ্রামের মহামায়া লেক। মিরসরাই উপজেলায় অবস্থিত এটা। রাঙামাটি কাপ্তাই লেকের পরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম লেক এটা। আঙ্কেল আন্টিদের বলার পর প্রথমে রাজি হয়নি, পরে বলেছেন সম্পূর্ণ যেন কলেজের আওতায় থাকি, এদিক ওদিক যেন বেশি না যাই। সামনে 20 তারিখ আমাদের ট্যুর। ওহ হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছি, এখন আমরা 3 জন বেস্ট ফ্রেন্ড। দিবানের সাথে ওই দিনের পর থেকে ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে। সব রেডি, এখন শুধু যাওয়ার পালা। মিম বলে উঠল, শেষ পর্যন্ত তাহলে যাচ্ছি আমরা? থাই গ্লাসের কাজ গলে সূর্যের রোদের আলো আদ্রাফের বিছানায় এসে ঘাপটি মেরে বসেছে। লেপের ভেতর থেকে মাথা বের করে চোখ বন্ধ করেই আড়ামোড়া ভাঙে আদ্রাফ। আস্তে আস্তে চোখ খুলেই জানালার দিকে তাকিয়ে একটা হাই তোলে। কাল রাতে এসে শুয়ে পড়েছিল। অনেক মাস পর শুভ্র আর বাকি বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছিল, সেই সুবাদে ওখানে যাওয়া। জানালার পর্দাও দিতে মনে ছিল না, যার দরুন ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পেরেছে। অবশ্য এমন মিষ্টি রোদ আদ্রাফের খারাপ লাগছে না, বরং অলস্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। শীতের দিনে নরম বিছানার সঙ্গে এমন মিষ্টি রোদ, কারি বা উঠতে ইচ্ছে করবে এমন আরামের ঘুম ছেড়ে? তবে এখন অলস্যটাকে প্রাধান্য দিলে চলবে না। সুব্রতের সাথে দেখা করতে হবে, তারপর অফিসে। অবশ্য অফিসে না গেলেও চলবে, কিন্তু সুব্রতের সাথে দেখা করতেই হবে। ওদের নাকি জরুরি কথা আছে। তাই অলস্যটাকে ত্যাগ করে আদ্রাফ উঠে পড়ল বিছানা ছেড়ে। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আদ্রাফ। হাত ঘড়িতে সময় দেখে নেয় অলরেডি 10 মিনিট লেট। যেতে এখনো আরো 20 মিনিটের মতো লাগবে। এর মাঝেই ট্রাফিক জ্যামে আটকে গেল। ট্রাফিক জ্যামে আশপাশটা দেখছিল আদ্রাফ। হুট করেই ফুটপাতের চোখ পড়ল। মেয়েটা আগে আগে হাঁটছে আর ছেলেটা মেয়েটার পরেই দৌড়াচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো কিছু নিয়ে রাগ করেছে এই ছেলেটার সাথে। মেয়েটা বোধহয় অনেক রাগী। এসব দেখতে দেখতেই আনমনে হেসে উঠল আদ্রাফ। আদ্রাফ রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেল ওর প্রায় বন্ধুরা হাজির। ও একটা চেয়ার টেনে বসে পড়ল। শুভ্রকে দেখে বলল, মন খারাপ নাকি তোর? না, আমি ঠিক আছে। বল তোরা, কি এত জরুরি কথা? এটা শুনেই শুভ্র আবারও বলে উঠল, দোস্ত, অনেকদিন থেকে কোথাও ট্যুরে ট্যুরে যাওয়া হয়নি, চল একটা ট্যুর দেওয়া যাক, তোর মাইন্ডও ফ্রেশ হবে। আদ্রাফ চেয়ারে বেঁকিয়ে বসেছিল। এই কথা শুনে সোজা হয়ে বসল। ওর নিজেরও ইচ্ছে হলো ওদের সঙ্গ দেওয়ার, অন্তত মাইন্ডটা ফ্রেশ হবে আর মনের ভূত মাথা থেকে নামবে। কিছু সময়ের জন্য হলেও আদ্রাফও ওদের সম্মতি দিয়ে বলল, তা ঠিক বলেছিস। বল, ট্যুরের প্ল্যান কোন জায়গায়? অনেক জায়গায় তো ঘুরলাম, এবার না হয় চট্টগ্রাম কোথাও ট্যুর দিই। আহান উৎসুক হয়ে বলে উঠল, হ্যাঁ, তা ঠিক বলেছিস, এবার চট্টগ্রাম হয়ে যাক ট্যুর। শুভ্র বলে উঠল। তা চট্টগ্রামের কোন পিকনিক স্পটে ঘোরার প্ল্যান করছিস? আদ্রাফ সম্মতি জানিয়ে বলে উঠল। চট্টগ্রামের মহামায়া লেকেই যাই এবার। শুভ্র বলে উঠল। সবাই সম্মতি জানালো। তাহলে 19 তারিখে রাতেই আমরা গাড়ি উঠছি, 20 তারিখ ওখানে মহামায়া লেকে পারফেক্ট টাইমে পৌঁছে যাব।
শুভ্র বলল। সবাই সম্মতি জানিয়ে আড্ডা শুরু করে দিল। মূলত এই ট্যুরটা আদ্রাফের জন্যই করেছিল শুভ্র, যাতে করে আদ্রাফের মন মানসিকতা একটু ফ্রেশ হয়। 19 তারিখ যথাসময়ে আদ্রাফ, শুভ্র আর বাকিরা সবাই স্টেশনে পৌঁছালো। সকালেই পৌঁছে গেল ওরা সবাই চট্টগ্রামে। তারা সবাই গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে হোটেলে গেল একটু ফ্রেশ হওয়ার জন্য। মূলত হোটেল অনলাইনে আগে থেকে বুক করা রেখেছিল শুভ্র। সবাই এক এক করে হোটেলের স্ব রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপরে এক এক করে সঠিক টাইম বের হয়ে এলো মহামায়া লেকের উদ্দেশ্যে। অন্যদিকে মুন আর মিম দুজনেই অনেক এক্সাইটেড, কারণ অবশেষে অনেকদিন পর তাদের স্বাদের দিনটা আসলো। মিম তো সেই খুশি। বাসা থেকে বের হওয়ার সময় আঙ্কেল আর আন্টি বারবার করে বলে দিয়েছে যেন আমরা কোনো আজে বাজে কোনো জিনিস না খাই, আর ওই এরিয়া থেকে যেন বের না হই, কলেজের আওতায় যেন থাকি সব সময়। আর আমরাও হ্যাঁ বোধক মাথা নেড়ে সব বুঝে নিলাম আর বেরিয়ে গেলাম, কারণ কলেজে বলে দিয়েছিল যেন দেরি না করি। অবশেষে মহামায়া লেকের উদ্দেশ্যে কলেজের গাড়ি ছেড়ে দিল। কি এক অনুভূতি, ওয়াও! আর অন্যদিকে আদ্রাফরাও প্রায় কাছাকাছি চলে এলো মহামায়া লেকের। মহামায়া লেক একটি প্রাকৃতিক লেক। বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে রয়েছে পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। মুহুরী নদী ফেনী জেলা এবং নোয়াখালী জেলা থেকে এটিকে আলাদা করেছে। এটিকে চট্টগ্রামের প্রবেশদ্বারও বলা যায়। কিছুক্ষণই হলো আদ্রাফরা এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে গেট থেকে ইকো পার্কের টিকিট কেটে ঢুকে পড়লো ওরা সবাই। ইকো পার্ক থেকে সরু পাহাড়ি রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটতেই সেই কাঙ্ক্ষিত জায়গা মহামায়া লেকে পৌঁছালো ওরা সবাই। আমাদের গাড়ি মাত্রই এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত জায়গায়। অবশ্য গাড়ি পুরোপুরি মহামায়া লেকে যায় না, একটা পার্ক থেকে 10 মিনিট হাঁটতেই মহামায়া লেকে পৌঁছানো যায়। আমরা গাড়ি থেকে নামতেই ইকো পার্কে ঢুকলাম। ইকো পার্কে ঢুকতেই চারপাশে সবুজ নিপবনে নিজেকে আবিষ্কার করে এক স্বর্গীয় মতন অনুভূতি অনুভব করলাম। আশেপাশে মাঝারি উচ্চতার পাহাড়, মাঝখান দিয়ে চলে গিয়েছে মহামায়া লেকে যাবার রাস্তাটি। আমরাও সেই রাস্তা অনুযায়ী চলতে লাগলাম। রাস্তা ধরে 10 মিনিট হাঁটতেই মহামায়া লেকে পৌঁছে গেলাম। মহামায়া লেক এক অপূর্ব সুন্দর জায়গা, যেটি নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য কোনোদিনও বোঝা সম্ভব না। যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতের রং তুলিতে আঁকা কোনো ছবি। এতটাই সুন্দর চারিদিকে, হালকা সবুজাভ স্বচ্ছ পানি, পানির ওপর চারিদিকের সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি। অসাধারণ প্রতিটা দৃশ্য, বর্ণনাতীত সেই অনুভূতি। লেকের পাড়ের নির্মল বাতাস আমার শরীর ও মনকে মুহূর্তের মধ্যেই সতেজ করে তুলল। মহামায়া লেকের আরেকটা মূল আকর্ষণ হলো কায়াকিং। পাহাড়ে ঘেরা লেকে কায়াকিং করার মজাটা একদম মিস করা যাবে না। কায়াকিং করার সময় লেকের ঠিক মাঝে গিয়ে চোখ বন্ধ করে 2 হাত পাখির মতো মেলে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে যেন সময়টা থেমে যাবে, মস্তিষ্ক হয়ে যাবে ভারশূন্য। প্রকৃতির ভয়ানক স্নিগ্ধতা যেন গ্রাস করেছে। প্রকৃতি যে কতটা রহস্যময় সেটার কিছুটা হলেও হয়তো উপলব্ধি করতে পেরেছি। সেই সময় আদ্রাফরা কায়াকিং করে নেমেছে মাত্র। হঠাৎ মনে হলো ওই দূরের ভোরটাতে পাখির মতো ডানা মেলে মুনের মতো কেউ একজন বসে আছে। অবশ্য পুরোটা চেহারাই অস্পষ্ট। আদ্রাফ নিজেই নিজের মাথায় বাড়ি দিল। মস্তিষ্কের সাথে সাথে চোখগুলো হয়তো গিয়েছে মুনের কথা ভাবতে ভাবতে, যাকে তার মুনের মতো মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতে আদ্রাফরা ঝর্ণার পথ ধরে হাঁটা ধরলো। কায়াকিং শেষ করে এখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা অনুসারে হাঁটতে লাগলাম আমি, মিম আর দিমান। আর পেছনে আরো কিছু একই ক্লাসের শিক্ষার্থীও আসছে। আমরা হাঁটতে হাঁটতে ঝর্ণার ধারে চলে আসলাম। পাশেই একটা ছোটখাটো কুপড়ি টাইপ দোকান আছে। মুন, মিম আর দিমানরা বাদাম ছিলতে ছিলতে খেলতে খেতেই গল্প করছিল। কথা বলার মাঝখানেই মিমের কাশি উঠে যাওয়ার কারণে মুন মিমের কাছে দিমানকে রেখেই ওই দোকান থেকে পানি আনতে গেল। পানির বোতল নিয়ে আসার সময় কেউ একজনের সাথে ধাক্কা খেয়ে কোনো মতে নিজেকে সামলে দুঃখিত বলে তাড়াহুড়ো করে মিমের কাছে এসে পানি খাওয়ানোর পরই একটু সুস্থ বোধ করলো মিম। আর এদিকে আদ্রাফ যেন স্তব্ধ। এটা কি ওর ভ্রম নাকি সত্যিই মন ছিল এটা? কিন্তু ভ্রম কিভাবে হবে? এটা স্পষ্ট মনেরই কণ্ঠ ছিল। এত মাস ধরে যাকে খুঁজে চলেছে
সে আজ এখানে, ওরই চোখের সামনে দিয়ে গেল। আদ্রাফ যেন বাকহারা, কি করবে ও ভেবে পাচ্ছে না। এটা কি সত্যি মন? আদ্রাফ দ্রুত পেছন ফিরতেই দেখলো কেউ নেই এখানে, কিন্তু ও দেখেছে, মনকে স্পষ্ট দেখেছে। আদ্রাফ যেন একটা ঘোরের মাঝে আছে। ও আসছিল পানির বোতলের জন্য দোকানে, যে কাজের জন্য আসছিল ওইটা না নিয়েই ও আবার বন্ধু মহলে ফেরত গেল। আদ্রাফকে এত তাড়াতাড়ি আর খালি হাতে ফিরে আসতে দেখেই শুভ্র বলে উঠল, কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আর পানির বোতলই বা কই? আমি তো নিজেই গিয়ে আনতে চেয়েছিলাম, তুই তো আমাকে যেতে না দিয়ে নিজে গেলি। এখন খালি হাতে কেন? আদ্রাফ কাপা কাপা কণ্ঠে বলে উঠল, মনকে দেখেছে। কি? কোন মুন? ও মুন, তুই সত্যি বলছিস? আরে দূর, এটাও হয়তো তোর ভ্রমই হবে। এই 2 বছরে তুই প্রতি জায়গায় মুনকে দেখিস, কিন্তু সামনাসামনি এটা অন্য কেউ। এবারই এমন কিছু দেখেছিস? আদ্রাপ, এই সব কিছু তোর ভ্রম। আমি বিশ্বাস করতে পারছি না মন এই জায়গায় আছে। শুভ্রর এবার আদ্রাফকে সিরিয়াস ভাবে নিল। তাই শুভ্র আদ্রাফকে বলল, কোন জায়গায় দেখেছিস? চল। আদ্রাফ ওকে দোকানের সামনে যেই জায়গায় মন ধাক্কা খেয়ে পড়ে যেতে চেয়েছিল সেই জায়গায় নিয়ে আসলো। নিয়ে সেই শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল। আদ্রাফ দোকানে আসতেই মেয়ে একটা তাড়াহুড়ো করে বের হতে গিয়েই হাতের পানির বোতলটা নিচে পড়ে গিয়েছিল। এরপর আদ্রাফকে দুঃখিত বলে খেয়াল না করেই চলে গিয়েছিল। আদ্রাফ প্রথমে ভ্রম মনে করে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর যখন পিছনে ফিরল তখন নাকি আর দেখেনি মেয়েটাকে। শুভ্র আদ্রাফের মুখ থেকে এসব শুনেও বিশ্বাস করতে পারল না, কারণ গত 2 বছর ধরেই আদ্রাফ মনের মতো মেয়ে দেখেই চলেছে, কিন্তু একবারও সত্যি হয়নি এটা। শুভ্রর মাঝে মাঝে অনেক আফসোস হয় যে তার এই ভাইয়ের মতো বন্ধুটা মানসিকভাবে কতটা বিপর্যস্ত কিভাবে হলো। পুরো বিজনেসের সবাই আদ্রাফকে প্রচুর সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু তারা তো শুধু বাইরের আদ্রাফকে দেখেছে, ভেতরের আদ্রাফকে তো কেউ দেখে না। বাইরে যতটাই শক্ত গম্ভীর থাকুক না কেন, এই মানুষটা ভেতরে অনেক নরম মনের। এই 2টা বছর তো মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে আদ্রাফ, কিন্তু বাইরে একদম শক্ত থাকে। শুধু শুভ্রর সামনেই ভেঙে পড়ে। শুভ্রর অনেক খারাপ লাগে। যদি এই ভাই সমান মানুষটার জন্য কিছু করতে পারতো, যদি পারতো মনকে আদ্রাফের সামনে এনে ওর ভুলগুলো ভাঙিয়ে দিতে। তাই এবারও শুভ্র এটা আদ্রাফের ভ্রম বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আদরে কেউ একজনকে দেখে তার চোখ আটকে গেল। তাহলে কি আদ্রাফ সত্যি বলেছিল এবার? এটা সত্যিই মন? তার মানে মন কি আদ্রাফ থেকে লুকিয়ে চট্টগ্রামে চলে এসেছিল? এখন এসব ভাববার সময় নয়। শুভ্র দ্রুতই ওইদিকে হাঁটা লাগালো। আদ্রাফের মনে হলো প্রতিবারের ন্যায় এবারও শুভ্র আদ্রাফের এই কথাটাকে ভ্রম মনে করে গ্রাহ্য না করে হাঁটা লাগালো। তাই আদ্রাফ ও শুভ্রকে পেছন দিকে ফেলে উল্টো পথ ধরে বন্ধু মহলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। শুভ্র সামনে গিয়ে দেখতে পেল মন আর একটা মেয়ে আর ছেলে। ওর এখানে বিশ্বাস হচ্ছে না, ও আদ্রাফের মনকে দেখছে। মনকে সত্যিকারে এখন দেখলে আদ্রাফের কি রিয়াক্ট হবে? শুভ্রর এই প্রথম মনে হলো ও আদ্রাফের জন্য কিছু একটা করতে পারবে। শুভ্র ওদের সামনে গিয়েই বলল, হাই, আমি শুভ্র। আপনি কি মুন? মন পেছন ফিরে শুভ্রকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠল। 2 বছর আগে শুভ্রকে সে দেখেছিল। যদি এখন নাম না বলতো তাহলে চিনতো না কোনো দিনও। মন কোনো মতে বলে উঠল, আপনি? হ্যাঁ, আমি। চিনতে পেরেছো তাহলে? আসলে এখানে আমি তোমাকে দেখিনি, আদ্রাফি তোমাকে বোতল আনার সময় দেখেছিল। ও গিয়ে আমাকে বলেছিল, কিন্তু আমি ভ্রম বলেই উড়িয়ে দিয়েছিলাম। কারণ কি জানো, এই 2 বছর আদ্রাফ প্রতি জায়গাতেই নাকি তোমার মতো কাউকে দেখেছে। ও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। মন আদ্রাফ এখানে শুনে স্তব্ধ। মানুষটাকেও এখনো ভুলতে পারেনি। কতদিন পরে নাম কেউ বলল। কেমন আছে মানুষটা? হয়তো বিয়ে করে পরিবার নিয়েই আসছে এখানে, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে মানে? আর ভ্রমই বা কেন হবে? মনের মনে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। এইসব প্রশ্নের উত্তর এখন সামনে থাকা ব্যক্তি শুভ্রই দিতে পারবে। আদ্রাফের সামনেই মন দাঁড়িয়ে আছে। আদ্রাফ যেন হতভাগ। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সামনে হাত বাড়িয়ে মনকে ছুতে গেলেই মন অদৃশ্য হয়ে যাবে। কারণ এই 2 বছর প্রতিদিনই মন এমন করে আসতো আর আদ্রাফের করা ভুলগুলো ধরিয়ে দিত।
ওকে প্রতি মুহূর্তে মুহূর্তে অনুশোচনায় পড়তে দিত তার কল্পনায়। হাত বাড়ালেই অদৃশ্য হয়ে যেত। তখন মনের আর কোনো অস্তিত্ব থাকতো না। তাই এবারও একইভাবে আদ্রাফ হাত বাড়াতে নিলেই আবার কি মনে করে গুটিয়ে নিল হাতটাকে। মন সামনে থেকেই আদ্রাফের এই বাচ্চামো স্বভাব দেখে হাসি আর চেপে রাখতে পারল না। সে উচ্চস্বরে হেসে উঠল। মনের হাসি শুনেই আদ্রাফ ঘর থেকে বেরিয়ে আসলো। তার মানে কি এটা আদ্রাফের ভ্রম নয়? মন সত্যিই ওর সামনে? আদ্রাফ যেন অবাকের চরম পর্যায়ে। সে কোনো মতেই বলে উঠল, তুমি? হ্যাঁ আমি। কেন অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? মন হাসি চেপে ধরে দুহাত বুকের মাঝে গুটিয়ে বলে উঠল। আদ্রাফ যেন কথা বলতেই ভুলে গেল। এতদিন পর সে তার মন পাখিকে দেখছে। তার মানে কি মন তাকে ক্ষমা করে দিয়েছে? আদ্রাফের যেন খুশিতে তর সইছে না। এই যে কই হারিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণ পর পর? নাকি কল্পনার সংসার টংসার বাচ্চা কাচ্চা নিয়ে ভেবে ফেলেছেন? আদ্রাফের কাশি উঠে গেল এই কথা শুনে। এই 2 বছরের লাজ লজ্জা সব খেয়ে ফেলেছে এই মেয়ে। তখন তো কথাও বলতো মাথা নিচু করে, আর এখন দেখে ভয়ও পায় না। আদ্রাফ নিজেই বিড়বিড় করে বলে উঠল, এসব দেখে মনের হাসি যেন থামতেই চাইছে না। ওকে কিছুক্ষণ আগেই আদ্রাফের ব্যাপারে শুভ্র সব খুলে বলেছিল, আর আদ্রাফের কালো অতীতের ব্যাপারেও বলেছিল যে কেন সে নারী জাতিকে ঘৃণা করত। মন তবুও আদ্রাফের মুখ থেকে শুনতে চায়। সে আদ্রাফের এই বিশ্বাস ভঙ্গ করবে, দেখিয়ে দিবে সব নারী এক নয়। তার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে শুভ্রর কাছ থেকে। শুভ্র তাকে এও বলেছে সে অভ্রর ওকে ভালোবাসে। এখন শুধু আদ্রাফের বিশ্বাস অর্জনের পালা। শুভ্র, মিম আর বাকিরা কেউই এখানে নেই। তারা সবাই অন্যদিকে ঘুরছে। এখানে শুধু মন আর আদ্রাফি আছে। তারা এখন ছোট্ট 2টা পাথরের উপর বসে আছে। পাশেই ঝর্ণার পানির কলকল ধ্বনি শোনা যাচ্ছে। মন আদ্রাফের দিকে তাকিয়ে দেখল সে এক ধ্যানে সামনে পানির দিকে তাকিয়ে আছে। মনও আর বিরক্ত করল না। সেও চুপচাপ বসে আছে আদুরেই তাকিয়ে। কোথায় হারিয়ে গেছিলে 2 বছর? আদ্রাফ আগের ন্যায় অন্যদিকে তাকিয়েই বলল। মন আদ্রাফের কথায় ওর দিকে তাকালো। আপনার জন্য থাকতে পারছি ওই জায়গায়। আদ্রাফ এই কথার জবাবে আর কিছু বলতে পারল না। আবারও আগের অপরাধবোধ জাগ্রত হওয়ায় ও লজ্জায় কুঁকড়ে গেল। মন এটা বুঝতে পেরে নিজেকে নিজেই গালি দিল। কেন শুধু শুধু এসব বলতে গেল বেচারাকে? সবকিছু জেনেও আদ্রাফকে আবারও না চাইতে কষ্ট দিয়ে ফেলল। জানো, এই 2 বছর ঢাকার পুরো আনাচে কানাচে তোমায় খুঁজেছি, কিন্তু পাইনি। আমি তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে আমি হারিয়ে ফেলেছি। প্রতিদিন তুমি আমার কল্পনাতে আসতে। আজকে তোমাকে দেখার পর আমি মনে করেছিলাম এই 2 বছরের ন্যায় আজও এটা আমার ভ্রম, যেন ছুঁয়ে দিলে অদৃশ্য হয়ে যাবে। এই কথার জবাবে মন আর কিছু বলল না। 2 মাস পর দিন চলে যায় নিজের মতো করে। এখন সবকিছুই ঠিকঠাক। সেই দিনের পর থেকে মনের সাথে আদ্রাফের সবকিছুই স্বাভাবিক। মনও আদ্রাফকে ক্ষমা করে দিয়েছে। আদ্রাফের সাথে এখন মিমের ফ্যামিলিরও ভালো রিলেশন। আদ্রাফের অফিসের আর একটা শাখা রয়েছে চট্টগ্রামে। সে অফিসের কাজে চট্টগ্রামে আসলে মন মিমদের বাসায় আসে। সেই দিনের কথা আদ্রাফ আর ওর বাবা চট্টগ্রামে মিমের ফ্যামিলিতে মনের ব্যাপারে বলেছে, আর এতে আঙ্কেল আন্টিও রাজি। ওনারাও ভীষণ খুশি, আর মিম তো বেজায় খুশি। অবশেষে সবকিছু ঠিকঠাক মতো হয়েই গেল মন আর আদ্রাফের। এখন আর কোনো বাধা নেই। বাসর ঘরে বসে আছে মন। এতদিন লজ্জা না লাগলেও তার এখন ভীষণ লজ্জা লাগছে। আদ্রাফ এসেই মনকে বলল দুজনে মিলে নফল নামাজ পড়ে নিতে। আর এদিকে মন তো বেজায় রাগ। কই, মন ঘোমটা দিয়ে বসে আছে সিনেমার মতো। ওইটা তুলে বউকে দেখাবে, তা না করে উনি না দেখেই উঠে যেতে বলছে। লাগবে না ওনার দেখা। আমি রাগ করেছি ভীষণ। মন মুখ ভার করে নামাজের উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল অজু বানাতে। আর আদ্রাফ মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। নামাজ পড়ে উঠে আদ্রাফ রুমের বাইরে বের হয়ে গেল। মনের এটা দেখে কান্না কান্না ভাব এসে গেল। বিয়ের প্রথম রাত নিয়ে কতজনের কত আশা থাকে, আর আদ্রাফ একটু সময়ও দিচ্ছে না। মন আর কিছু না ভেবে ব্যালকনিতে চলে গেল। এখন সে কাঁদবে ভীষণ করে যে কেন আদ্রাফ ওর সাথে ভালোভাবে কথা বলল না। তার উপর নামাজ পড়ে রুম থেকে কেন বেরিয়ে গেল। আসুকও,
মুন আর কথা বলবে না আদ্রাফের সাথে। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারদিক সব স্পষ্ট। মুন যখন ব্যালকনির গ্রিলে হাত রেখে চাঁদ দেখতে ব্যস্ত, তখনই ঠিক একজোড়া হাত তার গলার কিছু একটা পরিয়ে পাশেই সরে দাঁড়ালো। মনের আর বুঝতে বাকি রইল না এটা কে। মন মুখ ঘুরিয়েই ফেললো ওই দিক থেকে। সে ভীষণ রাগ করেছে আদ্রাফের ওপর। আজকের চাঁদটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন কারোর সাথে অভিমান করেছে। একবার মেঘের আড়ালে চলে যায় তো আরেকবার বের হয়। আদ্রাফ বলে উঠল। মন এই কথার জবাবে কিচ্ছু বলল না, মুখ ফিরিয়ে নিল। কিভাবে ওর অভিমান ভাঙা যায় বলো তো মন পাখি? আদ্রাফ আবারও বলে উঠল। চাঁদকেই যখন সুন্দর বলছেন তখন ওনার থেকেই জিজ্ঞেস করুন আমাকে কেন। হুম, আমার বাসায় তো চাঁদ। তোমাকে বলেছে এই চাঁদকে তো প্রতিদিন দেখি, কিন্তু আমার পাশের চাঁদটা সহ একসাথে তো এই প্রথম দেখছি দুই চাঁদ একসাথে। সরেন এখান থেকে, কথা বলবেন না। মুখ ভার করে বলে উঠল। আদ্রাফ মুচকি হেসে মনের গলার দিকে এগিয়ে আসতেই মন চোখ মুখ খিচে বন্ধ করে পেছন দিকে সরে গিয়ে কাঁপা কাঁপা ভাবে বলে উঠল। আমি এখনো প্রস্তুত না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কিছুর আভাস না পাওয়াতে মন এক জোড়া চোখ খুলতেই দেখতে পেল আদ্রাফের হতভম্ব মুখটা। এর পরপরই আদ্রাফ উচ্চস্বরে হো হো করে পেট চেপে ধরে হেসে উঠল। মন তো হতবাক। এখানে হাসির কি বলল সে? পরক্ষণে নিজের বলা কথাটা ভাবতেই লজ্জায় কুঁকড়ে গেল সে। সিরিয়াসলি মন পাখি, আমি তোমার গলার ধারে কাছে যেতেও এখন তোমার প্রস্তুতি লাগবে? আদ্রাফ এই অবস্থায় মুখে হাসি চেপে ধরে বলে উঠল। মন তো ব্যাককল বনে গেল। এ দেখো, তোমার গলাতে আমি এখানে এসে এটা পরিয়ে দিয়েছিলাম, আর নামাজ পড়ে বাইরে বাবুর রুমে এটার জন্যই গিয়েছিলাম। ওই দিন ভুলে ওখানে ফেলে এসেছিলাম। মন নিজের গলার রকেটটা নিয়ে দেখল একটা লাভ এর ভেতর চাঁদ লেখা, খোদাই করা। অসম্ভব সুন্দর রকেটটা। তার মানে কি আদ্রাফ মন অর্থ চাঁদ বোঝাতে চেয়েছিল? পছন্দ হয়েছে চাঁদ? আদ্রাফ হাসি মুখেই বলে উঠল। হ্যাঁ, ভীষণ। এভাবে হাসি খুশি ভাবে তাদের প্রথম রাতটা কেটে গেল। সেদিনের পর থেকে সবকিছুই আরো সুন্দরভাবে চলতে লাগলো। শুধু একটা জিনিসে মনের ভীষণ রাগ, কারণ আদ্রাফ আজ পর্যন্ত তাকে ভালোবাসি কথাটা একবারও বলেনি। হয়তোবা মনের কোথাও এখনো অতীতের বিশ্বাস ভাঙাটা রয়ে গিয়েছে। এখনো বিশ্বাস করে উঠতে পারেনি আদ্রাফের অফিস থেকে আসার সময় মনের জন্য চকলেট, বেলি ফুল আনা আর মনের কেয়ার ভালোবাসা দিয়ে পরিবারটাকে আরো বেশি আগলে নিয়েছে। এরপর খুশিটা আরো বেশি বেড়ে গেল যখন শুনলো মন মা হতে চলেছে। আদ্রাফ তো সেই খুশি। এভাবেই 8 মাস চলে গেল। এরপর আদ্রাফ আর টাইম পায়নি কাজের চাপে, তাই মনের 8 মাস চলাকালীনই প্ল্যান করলো লং জার্নি দিবে, কারণ মন নিস্তব্ধ রাতের জার্নি বেশি পছন্দ করে। ওই দিন অফিস থেকে এসেই দুজনে পুরো রাত গাড়ি করে ঘুরবে এই বলে গেল আদ্রাফ। অফিস থেকে এসেই দেখলো মন রেডি, আয়নার দিকেই তাকিয়ে আছে। আদ্রাফ এসে মনের দিকে চেয়ে থমকে গেল। মনকে প্রথম দিনের মতোই সুন্দর লাগছে। কি দেখো চাঁদ? আদ্রাফ বলল, এই দেখেন না কেমন লাগছে আমায়। ফোলা পেট, আগে থেকে মোটুও হয়ে গিয়েছি ভীষণ। মন ইনোসেন্ট ফেস করে কান্না কান্না মুখ করে বলে উঠল। একদম না, তোমাকে তো একদম পরীর মতো লাগছে। আদ্রাফ আয়নায় মনের পেছন গিয়েই বলে উঠল। মন আয়না দিয়ে আদ্রাফের দিকেই তাকিয়ে বলে উঠল। তাহলে ভালোবাসি বলেন না কেন? আদ্রাফ কিছু না বলেই মনকে সহ বের হতে বলে বেরিয়ে গেল। আদ্রাফের ভালোবাসি বলতে কোথাও একটা যেন বাধে, না হলেও প্রচুর দেখতে পারে মনকে। মনও উঠে আদ্রাফের পাশের সিটে উঠলে আদ্রাফ গাড়ি ছেড়ে দিল। কিন্তু কে জানে আজকের রাতটাই ওদের সবকিছু এক নিমিষেই চুরমার করে দেবে। দেখা যাক কি হয়। সবার জীবনে খারাপ সময় আসা ভালো। এই খারাপ সময়টা এসে আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়। তেমনি আদ্রাফের জীবনে এই সময়টা এসে শিখিয়ে দিয়ে গেল যে থাকার সে শত বাধা পেরিয়েও থাকবে, আর যে চলে যাওয়ার সে রাজপ্রাসাদ থেকেও চলে যাবে। আজ আদ্রাফ অনেকদিন পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অফিসে যাচ্ছে ঠিক মতো। কি এক বিভীষিকাময় রাত ছিল সেই দিন। গাড়িতে ওঠার পরে আদ্রাফ ড্রাইভ করা শুরু করেছিল।
গাড়িতে ওঠার পরে মনের সেই বেজায় রাগ রয়ে গেছে। মুখ ভার করেছিল। আস্তে আস্তে ঢাকা শহরের সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো রাত তখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মনের রাগ তো ভাঙার না। তাই আদ্রাফ রাস্তার অপর পাশে আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম আনতে বের হয়েছিল। বের হতে আইসক্রিম নিয়ে আনার সময় বিপরীত দিক থেকে চলাকালীন একটা বড় ট্রাক এসে মেরে দিল আদ্রাফকে। মনের চোখের সামনে দিয়েই যেন সবকিছু থমকে গেল। পুরো রাত তখন নিস্তব্ধ। পাশেই কয়েকজন দোকানদার বেরিয়ে এসে আদ্রাফের চারপাশ ঘিরে ধরল। আদ্রাফ চোখ বন্ধ করার সময় মনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল। মন যেন কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে। চোখের সামনেই আদ্রাফের রক্তাক্ত নিথর দেহটা পড়ে রইল রাস্তার মাঝে। এইসব দেখার মাঝেই মন গাড়ি থেকে বের হয়ে আদ্রাফের সামনে গিয়েই ওর নিথর দেহ দেখে সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপর মন আর কিছুই জানতো না। যখন সেন্স পেরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। পাশেই মিম বসেছিল মনের হাত ধরে। মন চোখ খুলতে আদ্রাফের কথা জিজ্ঞেস করে। তখন মিম উত্তরে বলে পাশের ক্যাবিনে আদ্রাফের অপারেশন চলছে। মন এক প্রকার লাফিয়ে উঠে আদ্রাফের ক্যাবিনের সামনে দৌড়ে গিয়েছিল। ওখানেই শুভ্র দাঁড়িয়েছিল। জীবনে অনেক রোগীর চিকিৎসা করেছিল, কিন্তু নিজের ভাই সমান বন্ধুর অপারেশন করতে তার হাত কাঁপবে, কান্না আসবে, তাই সে অপারেশন থিয়েটারে ঢোকেনি। মিম এসেই মনকে পাশের এক চেয়ারে বসিয়েছিল। অতিরিক্ত স্ট্রেস নিলে মনের বাচ্চার ক্ষতি হবে বলে অপারেশন শেষে ডাক্তার বের হয়েই বলেছিল আদ্রাফের সুস্থ হতে অনেক দিন লাগবে। কথাও বলতে আস্তে আস্তে সময় নিতে হবে। পা ভেঙে গিয়েছে, হাঁটাচলা করতে পারবে না। আপাতত বেড রেস্টে থাকতে হবে। মানে পুরো দিন রাতের জন্য একটা হোম নার্স লাগবে আদ্রাফের। কিন্তু মন মানেনি। সেই করবে আদ্রাফের সব কাজ। সেই দিনের পর থেকে মন তার ভারী পেট নিয়েও আদ্রাফের সব কাজ করত। আদ্রাফ কিছুই বলতে পারতো না, শুধু চেয়ে চেয়ে দেখতো। মন অনেক কেয়ার করতো আদ্রাফের। অবশ্য মিম কয়েকদিন থেকেছিল মনের সাথে। তারপর তার এক্সামের জন্যই চলে যেতে চেয়েছিল চট্টগ্রামে। মনের ডেলিভারির দিনও সে আদ্রাফকে কাছে পায়নি। একসময় ফুটফুটে এক পরি আসলো মনের কোল আলো করে। মিম তো এক্সামের পর আবারও চলে এসেছিল মনের জন্য। শুভ্র আর মিমের দিন শুরু হতো পরিটাকে দিয়েই। এর মধ্যে শুভ্র আর মিমের মধ্যে অনেক ভাব হয়ে গিয়েছে। আগের মতো আর তারা এখন ঝগড়া করে না। মন এক হাতেই সব সামলাতো। সংসারের কাজ, আদ্রাফের দেখাশোনা সব মিলিয়ে পরিবারটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিত মন। এত কষ্টের পরেও রাতে পরিটার মুখের দিকে তাকিয়ে সুখ সুখ অনুভব হতো মনের। পাশেই আদ্রাফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। মেয়েটা একদম আদ্রাফের মতোই হয়েছিল। এসবের মাঝেও আরো একটা সুখের সন্ধান হলো, আদ্রাফ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। এমনই একদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠছিল আদ্রাফ। সেই দিন সে তার পরিটাকে প্রথম কোলে নিয়েছিল। সে তো তখন বেজায় খুশি। আদ্রাফ তো সেই দিন খুশিতে কান্নাই করে দিয়েছিল তার ফুটফুটে পরিটাকে কোলে নিয়ে। পরিবারটা যেন এক পূর্ণতার রূপ নিয়েছিল। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে সেই দিনগুলির কথা মনে করছিল মন। মেয়েটা তার দাদার কাছেই আছে। তার দাদারও আর কিছু লাগে না এখন আর। হঠাৎ পেছন দিক থেকে একজোড়া হাত এসে মনকে জড়িয়ে ধরল। তার মুখটা মনের কাঁধের ওপরই। মনের আর বুঝতে বাকি রইল না এটাকে। প্রথম দিনের ন্যায় আদ্রাফ এখনো অফিস থেকে আসার সময় মনের জন্য বেলি ফুল নিয়ে আসে আর খোপায় গুজে দেয়। আদ্রাফ ওইভাবেই মনকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ? শুভ্র আর মিমের বিয়ে সামনের শুক্রবারে। কি সত্যি? কিন্তু মিম আমাকে বলেনি তো, আর আপনিও তো একটুও বলেননি, আর শুভ্র ভাই উনিও তো কিছু বলেনি। এতটাই পর হয়ে গেলাম আমি সবার কাছ থেকে। মন মুখ ভার করেই বলে উঠল। আরে এটা তো সারপ্রাইজ। পরপরই মিম শুভ্র কল করে উঠল মনকে। অবশেষে দিনটি আসলো। আজকে মিমের গায়ে হলুদ। মন আজকেই চলে যাবে মিমের সাথে। মিম এসে মনের মেয়েকে তৈরি করে নিয়ে গিয়েছে ওর দাদার কাছে। আর আদ্রাফ শুভ্রর পক্ষ থেকেই আসবে বিয়েতে। মনও পুরোপুরি রেডি। আদ্রাফ মুখ ভার করে বিছানার ওপরই বসে আছে। এই বিয়েতে যেতে হবে না তোমার। আদ্রাফ এই অবস্থা থেকেই বলে উঠল, মানে কি? ঠিকই বলেছে। যে বিয়ে আমাদের আলাদা করে দিচ্ছে সে বিয়েতে না যাওয়াই ভালো।
আদ্রাফ বাচ্চামো ফেস করে বলে উঠল, এক বাচ্চার বাবা হয়ে নিজেই এখনো বাচ্চা মনের স্বভাব করছেন? কে বলবি ইনি নাকি এক বাচ্চার বাপ? এই কথা বলেই মুন উচ্চস্বরে হেসে উঠল। হাই আল্লাহ, আমাদের দুলাভাই এত বউ পাগল, জানতাম না তো। রুমে ঢুকতে ঢুকতেই বলে উঠল মিম। আরে আমি মেয়ের জন্য বলছি। আদ্রাফ মাথা চুলকিয়ে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, সব বুঝি রে ভাই। মিমের পিছন দিয়ে শুভ্র ঢুকতে ঢুকতে বলে উঠল, আরে শুভ্র ভাই, আপনি? হ্যাঁ ভাবি, ভাবলাম আপনারা যখন মিমের সাথে চলে যাবেন, তাহলে আমার ভাইটা একা একা কিভাবে থাকবে, তাই ওকেও নিতে আসলাম। তোর হোক, তারপর তুইও বুঝবি। আদ্রাফ রাগি রাগি ফেস করে বলে উঠল, আরে ভাই, আমি অলরেডি অনেক অনেক থেকে ফেলেছি, আর একা থেকে বুঝতে চায় না, আমি তো ছাড়বই না। মিমের দিকে চোখ টিপে বলে উঠল, হয়েছে, এবার চলেন। মন বলে উঠল। অবশেষে শুভ্র আর মিমের বিয়ের কার্য সব ঠিকঠাক সম্পন্ন হয়ে গেল। বিয়ের পরপরই আদ্রাফ মনকে নিয়ে চলে আসলো বাসায়। রাতে মন বাবুকে ঘুম পাড়িয়ে ঠিকঠাকভাবে সব গুছিয়ে রাখছিল। এমন সময় আদ্রাফ এসেই মনের চোখ বেঁধে দিয়ে কোলে তুলে নিল। মন চিৎকার করতে নিলেই আদ্রাফ ফিসফিস করে বলে উঠল, কোনো কথা না। আদ্রাফ মনকে ছাদে নিয়ে গিয়ে চোখ খুলে দিল। মন চোখ খুলতেই হতবাক। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছোট ছোট লাইট দিয়ে আর একটা ছোট কেক সহ। কেকের ওপর লেখা শুভ বিবাহ বার্ষিকী বউ, ভালোবাসি চাঁদ। মন পিছন ফিরতেই দেখে আদ্রাফ হাঁটু মুড়ে বসে মনের দিকে রিং বাড়িয়ে দিয়েছে। মনের তো খেয়ালই ছিল না আজ তাদের বিবাহ বার্ষিকী এটা। আদ্রাফ হাঁটু মুড়ে এই অবস্থায় বলে উঠল, ভীষণ ভালোবাসি চাঁদ। তুমি আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে না? জানো, আমার ভালোবাসার সম্পর্কে বিশ্বাসটা পুরোপুরি আসেনি কোনোদিন। তাই তো কেয়ার করার পরও তোমাকে কোনোদিন বলা হয়নি ভালোবাসি। আমার বাবারও প্রেমের বিয়ে ছিল, বাবাও ভীষণ ভালোবাসত ওনাকে। আস্তে আস্তে বাবা ব্যবসা নিয়ে বিজি হয়ে পড়ে, আর আমার জন্মদাত্রী আমার 8 বছর চলাকালীন পরকীয়াতে জড়িয়ে পড়েছিল আর পালিয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবা তাও কোনোদিন আজ পর্যন্ত ওনাকে খারাপ বলেনি। আমার বাবার ভাষ্য মতে হয়তো বাবা তার স্ত্রীকে ঠিকমতো ভালোবেসে আগলে রাখতে পারেনি। কেমনে পারল ওই মহিলাটা একটা বাচ্চা রেখে পালিয়ে যেতে? তাদেরও তো প্রেমের বিয়ে ছিল, ভালোবাসা ছিল, তবুও কিভাবে পারলো এটা করতে? সেই পর্যন্ত আমি ভালোবাসা শব্দটাকে ঘৃণা করতাম, কিন্তু তোমাকে যেদিন আমি প্রথম দেখি সেদিনই ভালোবেসে ফেলেছি। তুমি আসার পর আমার সে আগের বিশ্বাসটা ভেঙে দিলে। আমার অ্যাক্সিডেন্টের পর তুমি শিখিয়ে দিলে আসলে সবাই এক নয়। তুমিও চাইলে তখন আমাকে ছেড়ে যেতে পারতে। টানা 3 মাস তুমি তোমার শরীর খারাপের মধ্যে আমার খেয়াল রেখেছিলে। মানুষের জীবনে তো অনেক কিছু অপ্রত্যাশিতভাবে হয়েছে, তেমনি করে তুমিও আমার জীবনে হঠাৎ করে চলে আসো। তুমি এসে আমার সব কিছু অগোছালো করে দিয়েছিলে। মনের উপর তো আর কারো হাত থাকে না, কিন্তু ওই যে বিশ্বাসটা যে আসতো না আমার। আমি জানি তুমি কাছে থাকলে আমার মন টানবে, তাই তো তোমাকে দূরে সরানোর জন্য সেরোগেসের প্রস্তাবটা দেওয়া, যাতে করে সেরোগেসের মাধ্যমে তোমার বাচ্চা নিয়ে আমি তোমার অস্তিত্বটা সারা জীবন রাখতে পারি, আর তুমি যেন আমাকে ঘৃণা করো। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম একটা বাচ্চা মা ছাড়া সুন্দরভাবে জীবনে বাঁচতে পারে, কিন্তু তুমি দূরে জয় বুঝেছি তোমাকে ভুলবার নয়। আমার ধারণাটাও বদলে দিলে তুমি, তুমিও দেখে দিলে সবাই এক নয়। এ যে এখন দেখো, এত কিছুর পরেও তুমি আমাকে ছেড়ে যাওনি, এক হাতেই সব সামলিয়েছিলে। এত কিছুর মাঝখানে তোমার স্বামী নিয়ে চলে এসেছিলে, নার্স দিতে চেয়েছিলে আমার জন্য, কিন্তু না, তুমি অসুস্থতার মধ্যেও আমার সব ধরনের কেয়ার করতে, অথচ আমি পাশে ছিলাম না তোমার সময়। এটাই তো ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা ছেড়ে যাওয়ার নয় চাঁদ। তুমি আমার আগের অতীতের বিশ্বাসটা ভেঙে দিলে চাঁদ। ভালোবাসি অনেক, হয়তো তোমার মতো করে বাঁচতে পারবো না, কিন্তু তবুও সবচেয়ে বেশি চেষ্টা করব। তুমি যে আমার মন পাখি। মন তো ওখানেই দাঁড়িয়ে কান্না করে দিয়েছে। এই কান্না যে দুঃখের নয়, সুখের। অবশেষে আদ্রাফ মুখ ফুটে বলল, এটাই তো শুনতে চেয়েছিল আদ্রাফের মুখ থেকে মন। আদ্রাফ উঠেই মনকে রিং পরিয়ে দিয়ে চাঁদের দিকে ইশারা করে বলে উঠল, এই পূর্ণিমার চাঁদের মতোই তুমি আমার অন্ধকার জীবনটাকে আলো করে দিয়েছ। রাতের বেলায় চাঁদ যেমন পুরো আকাশটাকে সুন্দর বানিয়ে দেয়, ঠিক তুমিও আমার জীবনে এসে জীবনটাকে সুন্দর করে দিয়েছ। আমার জীবনে তুমি আমার চাঁদ, আমার জীবনটাকে তুমিই পূর্ণ করে দিয়েছ। তুমিহীন এই আদ্রাফের জীবন অপূর্ণ, তুমি আমার পূর্ণতা মন পাখি।